ঢাকার বড় একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো ফারাজের গাড়ি। শ্রেয়া গাড়ি থেকে নেমেই দেখতে থাকে আর শুকনো ঢোক গিলতে থাকে। হাতে থাকা ফাইলটি নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাজ ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে বের হয়। শ্রেয়াকে দেখে বলে, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। শ্রেয়া একটু শান্তি পেল। ফারাজ সব কিছু সামলে নেবে, আর কোনো চিন্তা থাকে না। শ্রেয়াদের পেছনে আরেকটি গাড়ি এসে থামে। সেখান থেকে বের হয় এনি এসে শ্রেয়াকে জড়িয়ে ধরে। শ্রেয়াকে দেখে বলে, ইউ আর লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ এনি। সবাই মিলে লিফটে উঠে যায়। ফারাজ তার ডান হাত বাড়িয়ে দেয় শ্রেয়ার দিকে। অপলক হয়ে তাকিয়ে আছে শ্রেয়া। হাত বাড়িয়ে দেওয়ার মানে কি বুঝতে পারছেন না শ্রেয়া। লিফটেতে উঠেছে। এনি ওদের পেছনে দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ পর ফারাজ তাকালো শ্রেয়ার দিকে। তারপর নিজের হাত দেখিয়ে বলে, আই ডিডন্ট ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড, গিভ মি মাই ফাইল। বলি ফারাজ ইশারা করে শ্রেয়ার হাতে শক্ত করে ধরে রাখা ফাইলের দিকে। লজ্জা পেল শ্রেয়া। এনি মুচকি হেসে বলে, আরে শেহনাজ, ফাইলগুলো একটু চেক করতে চায় হ্যান্ডসাম, তাই হাত বাড়িয়েছিল। এটা বসদের একটি ট্র্যাডিশনাল ওয়ার্ক। এভাবে হাত বাড়িয়ে দিবে আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফাইল দিবে। অ্যাম আই রাইট হ্যান্ডসাম? ইয়া, অ্যাকচুয়ালি আমি অভ্যস্ত হয়েছি এমন বিহেভ করে। শ্রেয়া ওর হাতে থাকা ফাইল ফারাজকে দিয়ে দিল। ওটা দেখতে থাকে ফারাজ। এর মধ্যেই লিফটে এসে কাঙ্ক্ষিত ফ্লোরে থেমে যায়। ফারাজ ফাইলগুলো আবার শ্রেয়াকে দিয়ে আগে আগে যেতে থাকে। এনিও শ্রেয়া তার পেছনে। রেস্টুরেন্টের বড় একটি টেবিলে বসে আছে বিদেশি ক্লায়েন্ট। ফারাজ এসে তাদের সাথে হ্যান্ডশেক করে। এনি ওদের কাছে আসতে ওরা এনির ডান হাত নিয়ে হ্যান্ডশেক করে এনির হাতের পিঠে ছোট করে একটি কিস করে দেয়, যেটা দেখে শ্রেয়ার চোখ বড় বড় হয়ে যায়। বিপাকে পড়ে যায় শ্রেয়া। এভাবে সে কিছুতেই করতে পারবে না। চাকরি করতে গেলে এগুলো করতে হবে নাকি? তাহলে তো চাকরিটাই বাদ। লোকগুলো এবার শ্রেয়াকে দেখে হাত বাড়িয়ে দেয়। শ্রেয়ার হাত কাঁপছে। ও হাত বাড়াবে না। ফারাজ এটা লক্ষ্য করে বলে, শি ফলোজ বেঙ্গলি কাস্টমস। ও, শি ইজ লুকিং সো বিউটিফুল। একজন ক্লায়েন্ট বলে উঠল। বিপরীতে আরেক ক্লায়েন্ট বিড়বিড় করে বলে, অলসো হট। সকাল সকাল দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় অহনার। বিরক্ত লাগছে তার। মাত্র 10টা বাজে। দরজা খুলতেই দেখতে পেল হুইল চেয়ারে করে বসে আছে মিসেস নাজমা। হামি দিতে দিতে অহনা বলে, কি হয়েছে? এত সকাল সকাল ডাকছেন কেন? এত সকাল সকাল? এই মেয়ে, তোমাকে না বলেছিলাম আমার সকালের খাবার তুমি রান্না করবে, করেছো? না। তোমাকে কি ফ্রিতে টাকা দেবো আমি? যাও ভালোভাবে রান্না করো। একদিনে কি রান্না শেখা যায়? আমি তো রান্না পারি না। সার্ভেন্ট আছে কিচেনে, গেলে দেখতে পাবে, ওরা শিখিয়ে দিবে। অহনা আর কোনো কথা না বলে চলে যেতে নেয়। আবারও পিছন থেকে মিসেস নাজমা বলেন, নামাজ পড়েছো সকালে? অবশ্য ঘুম থেকে তো মাত্র উঠলে। আমার খাবার রেডি নেই আর তুমি পড়বে নামাজ? না, পড়িনি। তো কি হয়েছে? আমি বেনামাজির হাতে কিছু খাই না। খুশি হয় অহনা। ঘরের দিকে যেতে যেতে বলে, তাহলে তো ভালো। আপনার সার্ভেন্টদের বলুন রান্না করতে, আমি আরেকটু ঘুমিয়ে নিই। চোখ ছোট ছোট করে মিসেস নাজমা বলেন, তোমাকে কি আমি এখানে ফাও কাজে টাকা দিব? আরে দিবেন তো মাত্র ওই কয় টাকা, তার জন্য এত ফরমাইশ কেন? শোনো মেয়ে, তোমার কাছে ওটা ওই কয় টাকা হতে পারে, কিন্তু আমার কাছে ওগুলো আমার ছেলের খাটুনির টাকা। যাও নামাজ পড়ে আমার জন্য রান্না করো। রান্নার সাথে নামাজের কি সম্পর্ক? অন্যদের ব্যাপারে জানি না, আমি এমনটা করি তাই তুমি আমার মন মতো চলবে, না হলে তোমার চাকরি বাদ। এবার বাধ্য হলো অহনা। বিরক্তির সাথে বলে, আমি নামাজ পারি না। মিসেস নাজমা যেন আকাশ থেকে পড়লেন। এই মেয়ে নামাজ পড়তে পারে না? বলেন দুনিয়ায় শিক্ষিত হয়ে লাভ নেই। আখিরাতের জন্য করা কাজগুলোই তোমার আসল শিক্ষা। তাই এইভাবে ঢ্যাং ঢ্যাং করবে না। এবার থেকে আমি শিখিয়ে দিব। চলো আজকে শুধু ফরজ আদায় করবে। আজ থেকে তুমি আমার সাথে ঘুমাবে, ভোরে উঠে নামাজ পড়বে আমার সাথে। বিরক্ত হলেও অহনা চলে যায় মিসেস নাজমার সাথে। টাকার জন্য নিজের বাজে অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। বাজারের মধ্যে তর্ক বিতর্ক চলছে দুই ব্যক্তির। একজন সবজিওয়ালা আর আরেকজন সৃষ্টি বেগম। সবজিওয়ালা সবজির দাম যা বলছেন তা শুনে সৃষ্টি বেগম তেতে ওঠেন। তার ভাষ্য মতে দাম নাকি 3 গুণ বেশি। রিমলি পাশে দাঁড়িয়ে সৃষ্টি বেগমকে থামানোর ব্যর্থ চেষ্টা করছে। কোনো কিছুতে কাজ হচ্ছে না। সৃষ্টি বেগম জোরে জোরে চিল্লিয়ে বলেন, আমি এসবের দাম জানি না ভাবছেন? আরে এগুলো তো আমাদের বাড়ির সামনে এমনি এমনি হয়। এসব সবজি আমাদের বাড়িতে হলে লোকে আরও আমাদের বাসায় এসে সবজি নিয়ে যেত। অমুক সবজি এত দামে কিনেছি, তমুক সবজি এত দামে কিনেছি, এখন 2 দিনে দাম বেড়ে গেল। এরকম বলতে থাকে সৃষ্টি বেগম। চেঁচামেচির আওয়াজে সেখানে লোকজন জড়ো হয়। কথা কাটাকাটির মাঝে সবার কানে ভেসে আসে, এখানে কি হচ্ছে? সবাই তাকালো সেদিকে। পুলিশের পোশাক পরে দাঁড়িয়ে আছে শিহাব। সৃষ্টি বেগম এবার শিহাবের কাছে এসে বলেন, দেখো বাবা, এই সবজি আমরা কিনতাম 20 টাকা দিয়ে, এখানে উনি বলছে এর দাম 60 টাকা। আমার কথা হলো যশোরের থেকে দাম বেশি হোক তাই বলে এত? 20-এর জায়গায় না হয় 30-এ ধরা হোক,
কিন্তু স্বার্থ অনেক বেশি। শিহাব এবার সৃষ্টি বেগমকে কিছু বোঝাতে যাবে, অমনি রিমলি এসে সৃষ্টি বেগমকে বলে, কি করছো মা? এমনি সময় তো মুখ ফোটে না তোমার, এখন কেন এত তর্ক? খেপে গেলেন সৃষ্টি বেগম, রাগ দেখিয়ে বলেন, আরে আগে না হয় চুপ থাকার কারণ ছিল। আমার মেয়ে যখন রাস্তা পেয়েছে আমি কেন নিজে ঠকবো আর বাকিদের ঠকতে দিব? আগে আমার সামর্থ্য ছিল না, আমিও প্রতিবাদ করতাম না, এবার থেকে করব, দেখি কে কি বলে। আরে মা, তুমি কি শুরু করছো? মানুষ কি বলবে? আর কোনো কথা হবার আগে শিহাব বলে ওঠে, এটাই তো জাতীয় মায়ের পরিচয়। রিমলি এবার অবাক হয়ে বলে, মানে মানে এই যে আন্টি যেটা করছে আর কি? এই যেমন আমি এত সকালে ডিউটিতে আছি তাই রেডি হলাম, কিন্তু আমার মা আমাকে বাজারের ব্যাগ দিয়ে বলে বাজার করতে, না করলে হরতাল শুরু করবে, তাই বললাম আর কি, হরতাল করা মায়েদের জাতীয় কাজ। চারপাশের মানুষ হেসে দেয়। শিহাব এসে সবজিওয়ালাকে বলে, উনি যে দামে বলছে সেই দামে বিক্রি করো, না হলে কিন্তু তোমার দোকানের সবজি নিয়ে তদন্ত করা হবে। টাটকা সবজি তো তোমরা কোনোদিন দেবে না, অন্তত দাম তো কমিয়ে রাখবে। শিহাবকে দেখে ভয় পায় সবজিওয়ালা, ঢোক গিলে বলে, আচ্ছা আচ্ছা, উনি যে দাম বলছে ওই দামে দেব, নেন সবজি নেন। সৃষ্টি বেগম খুশি হয়ে সবজি নিতে নিতে শিহাবের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ বাবা। তারপর সবজিওয়ালাকে দেখে বলে, এমনি সকাল 10টার পরে আসছে, তার উপর আবার দেখা যায় সবজিগুলো শুটকো, শুধু পানি ছিটানো, এসব ভেজাল বিক্রি করো আবার চড়া মূল্য দিয়ে। এভাবে করলে আমরা না খেয়ে মরে যাব, তাই অন্তত সব কিছু না হোক কিছু সবজির দাম কম রাখা ভালো। অন্তত শাক পাতাগুলো এত দাম দিলে গরিবরা শাক বাজিটাও তৃপ্তি করে খেতে পারবে না। শিহাব তাকিয়ে আছে রিমলির দিকে। রিমলি সেদিকে পাত্তা নেই, সে তো তার মতো সৃষ্টি বেগমকে শাক সবজি বেছে দিচ্ছে। রিমলির চোখে মুখে রোদ আসতে থাকে, যার কারণে চোখ পিটপিট করে কাজ করছে রিমলি। বাজারে লোকজন যাতায়াতের ফলে এমনটা হচ্ছে, সূর্য বরাবর থাকায় লোকজন যাওয়া আসার ফলে কখনো রোদ এসে বিরক্ত করে তো কখনো লোকদের ছায়া। শিহাবের কাছে ভালো লাগছে রিমলিকে এভাবে বিরক্তির সাথে কাজ করতে দেখে। সৃষ্টি বেগম এবার শিহাবের দিকে ফিরে বলেন, তুমি কি কিনবে বাবা? মনে হয়তো না আমাদের মতো শাকসবজি কিনবে। রিমলি ব্যাগে সবজি ঢুকে শিহাবের দিকে ফিরে বলে, উনি যাই কিনুক না কেন, আমাদের কি? চলো তো এখন। মায়ের সাথে এভাবে কথা বলতে নেই, এটা ব্যাড ম্যানার্স। চোখ ছোট ছোট করে রিমলি। সৃষ্টি বেগম খুশি হয়ে বলেন, শিখে নে কিছু, তুই তো অরুণচণ্ডী, দেখেছিস পড়াশোনা করে শিক্ষিত হলে চাকরি পাওয়া যায়। শিহাব এতক্ষণ সৃষ্টি বেগমকে খুশি করার জন্যই কথাগুলো বলতে থাকে। রিমলির দিকে তাকিয়ে বলে, সমস্যা নেই, শিখে যাবে। বিড়বিড় করে বলে, একটু জোরে বলে, আপনাদের বাসা কোথায় আন্টি? আসেন আমি পৌঁছে দিই। রিমলি বলে ওঠে, তার দরকার নেই, আপনি আপনার মতো বাজার করুন, সাহায্যের জন্য ধন্যবাদ। বলে হাঁটতে থাকে রিমলি। শিহাব তার বন্ধুকে কল দিয়ে বলে, বেটা বাজার করে আমার মায়ের কাছে সব ভালোভাবে দিবি, আমি চলে যাচ্ছি। ওপাশ থেকে শিহাবের বন্ধু রামিম বলে ওঠে, সে কি, আমি এতগুলো বাজার নিয়ে যাব কিভাবে? যেভাবে আমার টাকা মাইরিং করে খাওয়াস তোর বউকে সেভাবে। পুলিশের টাকা মিথ্যা বলে অনেক খেয়েছিস, এবার বোস ঠেলা। আমি যাই তোর হবু ভাবুককে দেখে আসি। বলেই কল কাটে শিহাব। অবাক হলো রামিম, নিজেকে নিজে বলে, টাকা মাইরিং করি বলে আমাকে দিয়ে কাজ করাবে? বেটা আবার কোন মেয়ে জুটালো কে জানে। ল্যাপটপ দেখিয়ে ফারাজ সবাইকে সব কিছু বুঝিয়ে বলছে। শ্রেয়ার থেকে এক এক ফাইল চাইলে শ্রেয়া সেগুলো দিতে থাকে ফারাজকে। ফাইলগুলো খুলে খুলে এক একটা স্টেপ বুঝিয়ে দিতে থাকে ফারাজ। সব কিছু দেখে একজন ক্লায়েন্ট বলে, ওকে তাহলে আপনারা মডেল রেডি রাখবেন, আমরা পৌঁছে যাব আপনার অফিসে। ফারাজ বুঝলো তাদের এই ডিল 50% কনফার্ম। বাকিটা মডেল তাকে যেভাবে ড্রেসের সাথে প্রেজেন্ট করে আর কি। সব শেষে সবাই উঠে পড়ে টেবিল থেকে। ফারাজ হ্যান্ডশেক করে বলে, নাইস টু মিট ইউ। ক্লায়েন্টরাও বলে, উই অলসো মিস্টার ফারাজ চৌধুরী। বলেই বিদায় নেয় ফারাজ, শ্রেয়া ও অ্যানি। একজন ক্লায়েন্ট তাকিয়ে আছে শ্রেয়া যাওয়ার দিকে। লিফটের মধ্যে এসে অ্যানি বলে, আমরা আমাদের ডিলটি পেয়ে যাব, এটা আমার মন বলছে। যেভাবে দিন রাত এক করে কাজ করছি আমরা, কোম্পানি হাইপে উঠতেই হবে। ফারাজ এবার শ্রেয়াকে বলে, সব কিছু মন দিয়ে শুনেছেন মিস শ্রেয়া, আমাদের কিন্তু নেক্সট প্রজেক্ট হিসেবে মডেলকে আনা হবে। ঢাকার বেস্ট পার্লার আর মডেলদের নাম্বার আমার কাছে আছে, আপনি ওদের সাথে কাউন্সেলিং করে ওদের ইমপ্রেস করবেন। 5 জন মডেলের মধ্যে আপনার আর এনি যাকে পছন্দ হবে তাকে নিয়ে আমরা কোম্পানি প্রমোট করব। ওকে স্যার। একটু ভীত ভাব নিয়ে, তবে শ্রেয়ার বিশ্বাস যে সে পারবে, সাথে তো এনি আছে। ফারাজ আর শ্রেয়া মিলে এনিকে বিদায় দিয়ে গাড়িতে ওঠে। ঠিক তখনই ফারাজের ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে ফারাজ দেখতে পায় মিমির স্কুল থেকে কল এসেছে। ফারাজ ভ্রু কুঁচকে বলে, মিমির স্কুল থেকে কল কেন? ভাবতে ভাবতে রিসিভ করে ফারাজ। ওপাশ থেকে মিমির প্রিন্সিপাল বলছে, মিস্টার চৌধুরী বলছেন? আমি মিমির স্কুল প্রিন্সিপাল। জি ম্যাম, আমি মিমির বাবা ফারাজ চৌধুরী।
অ্যাকচুয়ালি আপনাদের পার্সোনাল ইস্যু নিয়ে এখানে বাচ্চাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে। মিমি মেয়েটি খুবই ডিস্টার্ব, এখন কান্না করছে। অবশ্য এতক্ষণ সে অনেক তর্ক বিতর্কে ছিল। আমি প্রত্যেক গার্জিয়ানকে ডেকেছি, আপনাকেও আসতে হবে। পাশ থেকে মিমির কান্না ভেজা কণ্ঠে চিল্লানো শোনা যায়। মিমি বলে, নো, আমার পাপা বেস্ট, আমিও বেস্ট, তোমরা পচা, তোমরা আমাকে আগে বাজে কথা বলেছ। ফারাজ বুঝলো তার আর অহনার ব্যাপার মিডিয়া হওয়ার কারণে এখন মিমিকে কথা শোনাচ্ছে। ফারাজ বলে, আমি আসছি। কল কেটে ফারাজ ড্রাইভারকে বলে, মিমির স্কুলের দিকে চললেন আঙ্কেল। শ্রী আতঙ্কের সাথে বলে, এনি প্রবলেম স্যার? আমার করা কাজ আমার মেয়ের উপর ইফেক্ট পড়ছে। ওকে ওর ফ্রেন্ডদের সামনে অনেক কিছু নিয়ে ফেস করতে হচ্ছে। গাড়ি এসে থামলো মিমির স্কুলের সামনে। ফারাজ সিট বেল্ট খুলতে খুলতে বলে, আপনি আসবেন না মিস শ্রেয়া। লোকে আপনাকে আর আমাকে একসাথে দেখলে সন্দেহ করে বাজে মন্তব্য রটাবে। আমি ফেস করলেও আমার মেয়ে ছোট মানুষ, ও ফেস করতে পারবে না। অজ্ঞতা শ্রেয়া বের হলো না। ফারাজ ঠিক কথাই বলেছে। এখন মিমির এই অবস্থায় সে বের হলে বাকি গার্জিয়ান অনেক কথা সৃষ্টি করবে। প্রিন্সিপালের রুমে এসে দাঁড়ালো ফারাজ। দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেল মিমি একটি বেঞ্চে বসে মাথা নিচু করে কান্না করছে। কান্না করার ফলে মিমির চোখ মুখ লাল হয়ে আছে। মেয়েকে এই অবস্থায় দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ফারাজের। ভেতরে ঢোকার জন্য প্রিন্সিপালের অনুমতি নিতেই সবাই তাকালো দরজার দিকে। বাবার কণ্ঠ পেয়ে মিমি নিজেও চোখ উপর করে। দৌড়ে গিয়ে ফারাজকে জড়িয়ে ধরে বলে, আমি এই স্কুলে পড়ব না। এখানে ম্যাম খারাপ। অন্যের কথা শুনে আমাকে খুব বকা দেয়। আমার মাম্মি খারাপ তাই নাকি আমিও খারাপ? কি পচা কথা। মিমির কথাগুলো শুনে হাত মুট করল ফারাজ। মেয়ের এই কষ্ট তার সহ্য হয় না। চোখ মুখ লাল হয়ে এসেছে। মিমিকে এক হাতে নিজের সাথে রেখে রুমে ঢুকে গেল ফারাজ। প্রিন্সিপালের সামনে বিনা অনুমতিতে চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বসে। মিমিকে বলে, তুমি ওই বেঞ্চে বসো মা। মিমি লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ে সেখানে। ফারাজ এবার মিমিকে প্রশ্ন করে, তোমাকে কোন ম্যাম এমন কথা বলেছে? মিমি আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেয়। ফারাজ তাকালো ম্যামের দিকে। ফারাজের তাকানো দেখে ভয় পেল ম্যাম। এতক্ষণ প্রিন্সিপাল তাকে বকেছে, মূলত বকেছে ফারাজের পাওয়ার আছে তাই। ফারাজ ম্যামের দিকে তাকিয়ে কণ্ঠ মোটা করে বলে, তো কতটুকু জানেন আমার মেয়ের সম্পর্কে? ম্যাম থতমত খেয়ে যায়, মাথা নিচু করে বলে, মূলত আমি প্রথমে কিছু জানতাম না। বেল বাজাতে আমি ক্লাসে যাই, দেখি মিমি আর শান মারামারি করছে। সবার থেকে শুনলাম মিমি আগে শানকে মারতে থাকে। অন্যায়টা মিমির বেশি। এভাবে কারো গায়ে হাত তোলা তো অন্যায়। একজন টিচার হয়ে স্টুডেন্টকে উল্টাপাল্টা কথা বলাটা কোন ধরনের ন্যায়? ফারাজের এমন কথায় আটকে উঠে ম্যাম, কারণ ফারাজ গম্ভীর হয়ে কথাগুলো বলছে। ম্যাম আবার বলে, আমি ওভাবে কিছু বলিনি, যা বলার শানের মা বলেছিল। মিমি ওনার সাথে বেয়াদবি করে তাই আমি বকা দিই। ফারাজ এবার মিমির দিকে তাকালো, তারপর ম্যামকে উদ্দেশ্য করে বলে, আপনাদের মতে আমার মেয়ে তার মায়ের মতো, তাই তো? ম্যাম কোনো উত্তর দিল না, কিন্তু শানের মা বলে ওঠে, একদমই তো তাই। দেখাই তো যাচ্ছে আমার ছেলেটার হাতের কি অবস্থা। ফারাজ দেখল শানকে, সাথে হাতে হালকা কোনো রকমে ছিলে গেছে, তবে একদিনই শুকিয়ে যাবে। অতঃপর তাকালো মিমির দিকে। মিমির হাতে আরও বেশি ক্ষত, জায়গায় জায়গায় ছিলে কাঁচা মাংসের রক্ত দেখা যাচ্ছে, যেটা শানের আঘাতের থেকেও বেশি। ফারাজ এবার মহিলাটির দিকে তাকিয়ে বলে, কোন ক্ষতটা দেখতে বলছেন আপনি? আপনার ছেলের হাতে সামান্য ক্ষত, নাকি আমার মেয়ের হাতের বড় বড় ক্ষতের সাথে মনের ক্ষতটাও? মহিলাটি চোখ মুখ ছোট করে। ফারাজ টেবিলে জোরে আঘাত করে বলে, আমার মেয়েকে নিয়ে কথা বলার অধিকার আপনাদের কে দিয়েছে? মহিলাটি একটু কেঁপে উঠলেও খোঁচা মেরে বলে, এসবের অধিকার দেওয়া লাগে নাকি? খবরে খবরে এসেছে আপনার বউ পরকীয়ায় লিপ্ত, আপনি তার কেস করেছেন। এই মেয়েও তো তার মাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এসব মেয়েদের সাথে মিশলে ভালো স্টুডেন্ট খারাপ হয়ে যাবে। সবাই শিখবে মায়েরা ভালো হয় না। যার মা ভালো না সে কেমন হয় বোঝা যায়। গাছ যেমন ফল তো তেমন হবেই। ফারাজ হাতের আঙ্গুলগুলো ফুটিয়ে নিল। তারপর মহিলাটির উদ্দেশ্যে বলে, অ্যাকচুয়ালি আপনি ভুল বলেননি। গাছ যেমন ফল তো তেমন হবেই। এই যেমন আপনি একজন অভদ্র অসভ্য মহিলা, আপনার সন্তান তেমন হয়েছে। প্রিন্সিপাল ঢোক গিলছে। এই ফারাজ সহজে রাগে না, আর রাগলে ছেড়ে দেয় না। স্কুলের 70% শেয়ারের আছে ফারাজের তরফ থেকে। তার মেয়েকে আজ হেনস্থা করেছে, স্কুল ভেঙে না গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মহিলাটি কম না। মহিলাটি এবার ফুঁসে উঠল, তেজ দেখিয়ে বলে, আপনারা পুরো পরিবার খারাপ, বাজে পরিবারের বাজে সন্তান। এদের দ্বারা স্কুলে ভালো কিছু হবে না। দিন দিন এদের এসব বাজে কাজ দ্বারা ছাত্রছাত্রী প্রভাবিত হবে। আমার ছেলে তো খবর দেখিয়ে বলেছিল এই মেয়ে তার সাথে পড়ে, তার মা এমন বাজে। আবার আপনার এক্স ওয়াইফের মুখে জনগণ চুনকালি মেখেছে। এগুলো তো সব পরিবার দেখেছে। যেটা দেখে ওদের কাছে মনে হয়েছে যে মিমির মা খারাপ মহিলা, তাই বাচ্চারা সেটা নিয়ে গসিপ করেছে। আপনারা যেটা দেখাবেন বাচ্চারা সেটাই শিখবে। ফারাজ স্মিথ হাসল, তারপর বলে,
আমার মেয়ের সাথে ঘটে যাওয়া সময়টাকে কাউকে কাছে পায়নি। সার্ভেন্ট হিসেবে আপনাকে রাখলে ভালো হতো। আপনি একজন বেস্ট কাউন্সিলর। গড় করে মন গড়া মন্তব্য দিতে জানেন, কিন্তু মিনিমাম কমন সেন্স রাখেন না। আমার মেয়ে একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই পিচ্চি মেয়েটা তার মাকে ছেড়ে দেয়নি, অন্যায়কে অন্যায়ের নজরে দেখেছে। সে কিন্তু নোংরা লোকের শাস্তি দিতে বাধা দেয়নি। আমার মেয়ে আমার মতো হয়েছে, তার মায়ের মতো না। একটা কথা ঠিক, গাছের ফল গাছের মতোই হবে। কিন্তু আপনারা কোন দৃষ্টিতে গাছকে দেখছেন এটাও একটু ভেবে দেখুন। আমার মেয়ের জন্য আমি প্রকৃত গাছ হয়ে আছি, যে তাকে আঁকড়ে ধরে রাখবে, ছায়া হয়ে পাশে থাকবে, ন্যায় অন্যায় শিখিয়ে দিবে, বেয়াদবি করলে শাসন করবে। অন্যায়কে আপোষ করে চলে না এ ফারাজ চৌধুরী। সে তার স্ত্রী, সন্তান বা আপনাদের মতো বাইরের লোক হোক। আর একটা কথা, কি যেন বললেন? হ্যাঁ, আপনার ছেলে খবর দেখে এমন মন্তব্য করেছে। বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে। ইউ আর রাইট, কিন্তু আপনি তো বাচ্চা নন। আপনি কি বুঝেন না একটি বাচ্চার মনের উপর দিয়ে এই সময় কী যায়? আপনি কি পারতেন না মা হারা মেয়েটার হয়ে আপনার সন্তানকে বুঝিয়ে বলতে যে ওর মা যেমন হোক ও এই বয়সে অন্যায়কে সাপোর্ট করেনি? এইটুকু বাচ্চা তার বাবার কষ্ট বুঝেছে, সে নিজের জন্য লড়েছে। মিমি একজন ব্রেভ বাচ্চা। এটা কি আপনার সন্তানকে বোঝানো যেত না? আপনারা এটা করেনি। বাবা মায়ের সঠিক শিক্ষা না পেলে সন্তান কখনো সুশিক্ষা পায় না। ওরা যেটা দেখবে সেটা তো ওদের মাথায় সেট হবেই, কিন্তু বাবা মা হয়ে সন্তানকে প্রোটেক্ট তো আপনাকে করতে হবে। আমার মেয়ের জীবনে তার মা যেমন হোক, মেয়ে কিন্তু আমার কোনো কুশিক্ষা পেয়ে বড় হয়নি। আমি বাবা হয়ে আমার মেয়েকে যেভাবে বড় করেছি, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলে সেভাবে বড় হয় না। মহিলাটি গলা উঁচিয়ে বলে, কি বলতে চান আপনি? আমি আমার ছেলেকে শিক্ষা দিতে পারিনি? ফারাজ এবার শানকে ইশারা করে কাছে ডাকে। শান তার মায়ের দিকে তাকিয়ে থাকে। প্রিন্সিপাল বলেন, তোমাকে ডাকছে শান, কাছে যাও। শান আস্তে আস্তে পায়ে ফারাজের কাছে আসে। ফারাজ বলে, তোমার নাম? শান। রোল কত? 7। তোমার সাথে মিমির আগে কি নিয়ে কথা হয়েছিল? শান একটু ঘাবড়ে যায়। ফারাজ বুঝতে পেরে বলে, ভয় নেই, আমি তোমার মায়ের মতো চেঁচামেচি করব না বা মারব না। মিমি এবার কান্নার মাঝেই হিচকি হাসি দেয়। শান নিজেও হাসে। তারপর বলে, আমরা পিকনিকে যেতে চাই, তাই সবাই এক এক জিনিস নিয়ে কথা বলি। এর মধ্যে মিমি বলে ওর বিভিন্ন জিনিস নিয়ে যাবে, ওর কাছে ছোট ক্যামেরা থাকে, তারপর আরও অনেক কিছু, যেগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা ওকে বলি পিকনিকে ওকে নিতে চাই না। এমনিতেও ক্লাসে ওর সাথে মিশি না। কেন? কারণ বাজে মানুষের সাথে মিশতে নেই। মিমিকে কেন বাজে মনে হলো? ওই যে ওকে আমরা খবরে দেখেছি, ওর মাকে তো সবাই মারছিল। শানের হাত ধরে ফারাজ বলে, যে খারাপ মিমি তাকে শাস্তি দিয়েছে। এটা কি মিমির অন্যায়? না, মিমি যদি অন্যায়কারীকে শাস্তি না দিয়ে মুখ বুজে সহ্য করতে করতে আরও কষ্ট পেত, তখন তোমাদের ভালো লাগতো? শান চুপ থাকে। ফারাজ বলে, তুমি যখন জানলে মিমির মা খারাপ, তখন তুমি ওকে দূরে রাখো। একবারও ভেবেছ ও কতটা কষ্ট পেয়েছে? ও যে ওর মাকে হারিয়েছে, এটা কি কষ্ট না? শান মাথা নাড়ালো। ফারাজ আবারও বলে, মিমির সাথে যেটা হয়েছে এটাতে মিমির দোষ নেই, এটা ওর ডেস্টিনি। আর ও ব্রেভ গার্ল হয়ে লড়াই করেছে। এর জন্য আমাদের কি উচিত জানো? আমাদের উচিত মিমিকে আরও বেশি ভালোবাসা। ওর তো এখন কষ্টের সময়, ওকে এর ভেতর আরও কষ্ট দেওয়া কি ভালো হবে? শান এবার মাথা নাড়িয়ে বলে, না। তাহলে আজ থেকে মিমির সাথে বন্ধুত্ব করে রাখবে তো? হ্যাঁ। মিমি খুশি হলো। প্রিন্সিপালের দেহে আত্মা ফিরে এলো। ফারাজ এবার শানের মায়ের দিকে তাকিয়ে বলে, শানের সাথে আমি মাত্র 5 মিনিট কথা বলেছি। এই 5 মিনিটে শান ছেলেটা কিন্তু আমাকে ভয় পেয়ে চলেনি, বরং বন্ধুত্বের মতো মিশেছে। ইনফ্যাক্ট মিমির প্রতি ভুল ধারণা দূর হয়েছে। কিন্তু আপনি মা হয়ে এই কাজটা করতে পারলেন না। সরি টু সে, আপনাদেরকে বলা উচিত ব্যর্থ মা যে সন্তানকে সঠিক শিক্ষা দেয় না। তারা ভাবে সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না। বাচ্চাদের ছোট থেকেই সব কিছুর প্রতি জ্ঞান অর্জন করাতে হয়। ওরা ছোট থেকে যেটা শিখবে, বড় হয়ে ওটা মেনে চলবে। আজকাল বাবা মা বাচ্চাদের সামনে খাবার রেখে একটি ফোন ধরিয়ে দেয়, বাচ্চারা ফোন দেখে খেতে থাকে। কথার মাঝে শান বলে ওঠে, আমিও ফোন দেখে খাই। আম্মু টায়ার্ড হয়ে যায়, তাই একটু রেস্ট নেয়। ফারাজ স্মিথ হেসে বলে, মিমি কিন্তু আমার সাথে খায়। এই যে এখন অফিসে যাবে, আমরা ক্যান্টিনে একসাথে খাবো। ও কিন্তু ফোনে অভ্যস্ত না। ও ছোট থেকে পুতুল নিয়ে খেলে। এখন বয়সটা তুমি যেভাবে তোমার সাথে পার করবে, বড় হয়ে সেইভাবে মেমোরি করে রাখতে পারবে। প্রিন্সিপাল এবার শানের মায়ের দিকে তাকিয়ে বলে, আই মাস্ট সে, শান যেভাবে বড় হচ্ছে এতে করে বাচ্চাদের উপর বাজে প্রভাব পড়ে। কিন্তু মিমি মেয়েটার জীবন চলা কঠিন হলেও সে কিন্তু বাজে প্রভাবের উপর দিয়ে যাচ্ছে না। তার বাবা একাই তাকে সঠিক শিক্ষা দিচ্ছে, যেটা আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে এক সন্তানকে দিতে পারছেন না। শানের মা এবার মাথা নত করে। ফারাজ এবার উঠে দাঁড়ায়। তারপর বলে, আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো। কাল থেকে ও স্কুলে নর্মাল থাকবে, কিন্তু বাকিরা
কেমন চোখে আমার মেয়েকে মেনে নিবে এটা আমার দেখার বিষয় না। এই বিষয়ে আপনাদের উপর দায়িত্ব দেওয়া আছে শুরু থেকেই। যেহেতু উনি নতুন টিচার, তাই আজকের মতো বিষয়টা আগালাম না বলেই মিমির হাত ধরে চলে যেতে নেয় ফারাজ। কিছু দূর হেঁটে ফারাজ বলে ওঠে, কথায় কথায় লাভ লস না ভেবে অন্যকে প্রশ্রয় না দেওয়ার চেষ্টা করুন। শিক্ষক হয়ে যদি সঠিক শিক্ষা না দিয়ে গার্জিয়ান ডাকতে হয় তাহলে সেই প্রতিষ্ঠান না থাকাই শ্রেয়। আমার সাথে এই স্কুল জড়িয়ে আছে বলেই যে আমাকে আপনি সাপোর্ট করবেন এটা অন্যায়। আপনাকে দেখতে হবে কে অন্যায় করে কে অন্যায় করে না। এটা দেখা আপনার কর্ম নয় যে কে পাওয়ার নিয়ে চলে আর কে পাওয়ার নিয়ে চলে না। কথাগুলো প্রিন্সিপালের উদ্দেশ্যে বলে ফারাজ, বলেই চলে যায়। গাড়িতে উঠে মিমি অবাক। শ্রেয়াকে দেখে বলে, তুমি এসেছো? শ্রেয়া মাথায় নাড়িয়ে বলে, হ্যাঁ। চোখ ছোট ছোট করে মিমি বলে, ভেতরে যাওনি কেন? ফারাজ সিট বেল্ট বাঁধতে বাঁধতে নিজে থেকে বলে, আমি বলেছি তাই। ঠোঁটটা একটু উঁচু করে মিমি বলে, ও। শ্রেয়া মিমির এই ভঙ্গি দেখে হেসে দেয়। গাড়ি চলতে থাকে। শ্রেয়াকে কিছুক্ষণ দেখতে থাকে মিমি। তারপর শ্রেয়াকে উদ্দেশ্য করে মিমি বলে, ক্যান আই হাগ ইউ? শ্রেয়া দু হাত মেলে বুঝিয়ে দেয়, হ্যাঁ। মিমি এসে জড়িয়ে ধরে শ্রেয়াকে। শ্রেয়া মিমির মাথা থেকে ক্লিপ খুলে দেয়। তারপর মিমির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই দৃশ্য সামনের ছোট আয়না দিয়ে দেখতে থাকে ফারাজ। ভাবতে থাকে, অহনা থাকলে হয়তো এভাবে আজ মিমিকে ফেস করতে হতো না। আবার মিমি পারফেক্ট ফ্যামিলি পেত ভেবেই দীর্ঘশ্বাস নিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে। চোখ মুখ খিটমিটে ভাব করে কাজ করছে অহনা। সেই সকাল থেকে গরু খাটা খাটতে থাকে। ফোলা ফোলা দুটো রুটি আর সবজি ভাজি খেয়েছে সকালে। এখন আবার ভাত মাছ রান্না করতে হবে। তারপর মিসেস নাজমাকে নিয়ে শাওয়ারে যেতে হবে। এটা শুনে মন মেজাজ খারাপ হয়ে আছে। এসব কাজে অভ্যস্ত না সে। মিসেস নাজমা এসেছে অহনার কাছে। অহনাকে উদ্দেশ্য করে বলে, কত দূর? আজান দিয়েছে তো। আমাকে গোসলে নিয়ে যাবে না? নামাজ পড়তে হবে তো আমার। তেজ দেখিয়ে অহনা বলে, নিজে নিজে গোসল করেন না, আমাকে কেন বলছেন? ভারী বেয়াদব মেয়ে তো তুমি। তোমাকে টাকা দিয়ে রাখছি কেন? আমার আয়া হয়ে থাকবে বলেই তো? নাকি তুমি ভাবছো আমার ছেলের বউ বানাবো বলে পুতুল সাজিয়ে রাখবো? এমন ভুল করো না মেয়ে। আমার বড় এক নাতি আছে, এসএসসি দিয়েছে, এখন ইন্টার পড়ে। পেঁয়াজ হাতে নিয়ে কাটার চেষ্টা ছিল অহনা। মিসেস নাজমার কথায় বিরক্ত হয়ে বলে, আমার না শখ নেই আপনার ওই বুইড়া ছেলেকে বিয়ে করার। মাথার চুল থেকে দাড়ি সব তো সাদা। বুইড়া বেটা বিয়ে করতে নাকি আমি লাফাচ্ছি? বেয়াদব মেয়ে, তোমাকে বাবা মা কিছু শেখায়নি? না, আমাকে কেউ কিছু শেখায়নি। আপনার সমস্যা? শর্তে কিন্তু ছিল বাজে ব্যবহার করতে পারবে না। এখন কিন্তু শর্ত ভঙ্গ করছো তুমি। মাসের টাকা কেটে নিব। এমনি 5,000 টাকা, তার উপর যদি কেটে নেয় তাহলে থাকে না কিছুই। এগুলো ভেবে অহনা চুপ হয়ে যায়। মিসেস নাজমা কঠিন সুরে বলেন, আমি একজন মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। ও শিখিয়ে দিবে তোমাকে কিভাবে কাজ করতে হয়। ভালোভাবে রান্না শেষ করে আমাকে ডাক দিবে। রাতের পরিবেশটা এখন ঠান্ডা ও নিস্তব্ধ। ব্যালকনিতে দাঁড়িয়ে এই পরিবেশ উপভোগ করছে ফারাজ। একাকিত্বের জীবনে লড়াই করছে পুরো দুনিয়ার সাথে। মেয়েকে নিয়ে পুরুষ হয়েও তাকে লড়াই করতে হয়। এটাই দুনিয়া। নারী পুরুষ বলে কথা নেই। লোকের আঙ্গুল সবসময় একে অপরের দিকে তুলবে। এটাও যে লোকের কাজ। মিমিকে নিয়ে আজ ফেস করলো, হয়তো ভবিষ্যতেও ফেস করতে হবে। কিন্তু মিমির তো দোষ নেই, ফারাজের নিজেরও দোষ নেই। তারপরে মিমির মায়ের করা কৃতকর্মের ফল পাচ্ছে মিমি। পুরনো কিছু সাংসারিক জীবনের স্মৃতি চোখের সামনে ভেসে আসে। ফারাজ যেন ওগুলো দেখতে পাচ্ছে এখনও। এই তো কয়েক মাস আগে অহনা তার গলা জড়িয়ে ধরে বলেছিল, আমার একটা ব্ল্যাক কালারের গাড়ি পছন্দ হয়েছে, ভাবছি ওটা কিনে আমি আর মিমি ঘুরবো। একান্তই আমার আর মিমির জন্য হবে গাড়িটি। মুচকি হেসে অহনার কথা রাজি হয় ফারাজ। বলে, আচ্ছা দেব। আমার দুনিয়া, আমার পরিবার, এদের জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিব। অহনার এই ভালোবাসাটা যে শুধু লোক দেখানো ছিল এটা বুঝতে পারেনি ফারাজ। কিভাবে বুঝবে? অহনা সবসময় বলে মিমি আর সে এটা ওটা নিয়ে থাকবে। বিদেশে থাকা ফারাজ যেন দূরে থেকে ভেবে নিত তার মেয়ে বউ মিলে সুখে আছে। বাসায় আসলে অহনা তাকে কোনো কিছুই বুঝতেই দিত না। এখন বুঝতে পারছে তার টাকা দিয়ে তার বউ অন্য পুরুষের কাছে যেত। অতীত মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো ফারাজের। ব্যালকনিতে থাকা সাজানো দেওয়ালে ইচ্ছা মতো বল প্রয়োগ করে ঘুষি দিতে থাকে। হাত ফেটে রক্ত পড়ছে, কিন্তু ফারাজের রাগ কন্ট্রোল হচ্ছে না। অহনাকে ভালোবেসে বিচক্ষণ ফারাজ পুরোটাই অন্ধ হয়ে যায়। অহনার দেওয়া ধোকাকে ভালোবাসা ভেবে জীবনকে উপভোগ না করে বরং নষ্ট করে দিল। আজ সে অহনাকে শাস্তি দিলেও শান্তি নেই তার জীবনে। ফুটো টিনের মধ্য দিয়ে পানি পড়তে থাকে। নিচে বালতি পেতে আছে শ্রেয়া ও রিমলি। খাট ভিজে গেছে কিছুটা। খাটের এক কোণায় শুকনো জায়গায় ঘুমোচ্ছে সৃষ্টি বেগম। শ্রেয়া আর রিমলি নিচে বিছানা পেতে গল্প করছে। ফ্যান বন্ধ করে রেখেছেন সৃষ্টি বেগম। তার ভাষ্যমতে এই ঠান্ডা আবহাওয়ায় ফ্যান চালিয়ে কারেন্ট বিল বাড়ানোর কোনো মানে নেই। মায়ের কথার দ্বিমত করল না দুই বোন। রিমলি ছোট করে বলেছিল, কিপটে মা। সৃষ্টি বেগম চোখ গরম দেখিয়ে শুয়ে পড়েন। শ্রেয়া শুতে যাবে, রিমলি বলে ওঠে,
এখনই ঘুমাবে? উঠে বসে শ্রেয়া, বলে, কত রাত হয়েছে দেখেছিস? সকালে অফিসে যেতে হবে, কিছু মডেল আসবে, ওদেরকে নিয়ে আবার ড্রেস সিলেক্ট করতে হবে, অনেক কাজ, এখন ঘুমাই। ধুর, তোমার কাজের জন্য একটু গল্পও করতে পারি না। সন্ধ্যার পর বাসায় এসে তো সেই ঘর গোছাতে থাকো, তারপর খেয়ে দিয়ে ঘুম, আবার সকালে চলে যাও অফিসে। একটুও সময় দাও না আমাকে। মিষ্টি হেসে রিমলির সামনে এসে বাবুদের মতো আসন করে বসল শ্রেয়া। বলে, আচ্ছা, দুই বোন মিলে এখন গল্প করব। বল, কি বলবি? রিমলি কিছুক্ষণ শ্রেয়ার মুখের দিকে তাকালো, দেখলো ফুরফুরে মেজাজে শ্রেয়াকে। শ্রেয়ার মুখটা আগের থেকে উজ্জ্বল হয়েছে, গালের হাসিটা এখন লেগেই থাকে। বাবা বেঁচে থাকতে যে শ্রেয়াকে রিমলি দেখেছিল, সেই শ্রেয়াকে পুনরায় দেখতে পেল রিমলি। খাটের কোণে হাত রেখে একটু হেলান দিয়ে রিমলি বলে, জীবনটা কেমন যেন বদলাতে থাকে, তাই না আপু? সুখ দুঃখ কোনোটাই যেন স্থায়ী না। চোখ মুখ ছোট ছোট করে শ্রেয়া বলে, এমনটা কেন মনে হলো তোর? এই যে বাবা বেঁচে থাকতে কত হাসি খুশি ছিলে তুমি, বাবা মারা যাওয়ার পর মনটা আস্তে আস্তে বিষণ্ণতা ছেয়ে গেল, তারপর বিয়ে করলে, সেখানে সুখ তোমার সাথে দেখা দেয়নি, কিন্তু যেই তুমি জীবনে নতুনভাবে চলার চেষ্টা করেছো, সুখেরা যেন তোমাকে নতুন রূপে দেখা দিচ্ছে। এই সুখ, এই দুঃখ, আবারও সুখ, এইভাবেই বদলাতে থাকে জীবন। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে আছে শ্রেয়া। হাসির কারণে শ্রেয়ার মুখে টোল দেখা যায়, কিন্তু এই হাসিটা কিছুক্ষণ আগের থাকা ফুরফুরে থাকে না। এই হাসিটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে মন খারাপের দিকে। মনে পড়ে গেল শ্রেয়ার আজ দুপুরের কথা। ফারাজ যখন মিমির স্কুলে শ্রেয়াকে নিয়ে যায়, শ্রেয়া কৌতূহল নিয়ে চেয়েছিল স্কুলের ভিতরের ঘটনা দেখার জন্য। ড্রাইভার দ্বারা জানতে পারে মিমির ঘটনা। দারোয়ানের কাছে প্রশ্ন করে ড্রাইভার। তখন সব জেনে মিমির উপর মায়া হয় তার। মিমির চেহারা ভেসে আসতে শ্রেয়া বলে, আমাদের জীবনে আসা কিছু কিছু সুখ আবার অন্য মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। সে যেমনভাবেই হোক, আমার সুখে কেউ দুঃখিত, কারো সুখে আমি দুঃখী। কৌতূহল নিয়ে রিমলি বলে, কিছু হয়েছে আপু? শ্রেয়া সব ঘটনা খুলে বলে রিমলিকে। সব শুনে আফসোসের সুরে রিমলি বলে, এমন মাও হয়? কিভাবে পারে মেয়ের এমন অন্ধকার জীবন গড়ে দিতে? কিছু করার আগে অন্তত সন্তানের কথা ভাবা উচিত ছিল। তোমার বস অনেক ভালো মানুষ, দেখো তাদের জীবনটাও একদিন আলোকিত হবে। দীর্ঘশ্বাস নিয়ে শ্রেয়া বলে, মিমির জীবনটা আলোকিত হোক, এটাই চাই। ছোট্ট মেয়েটার জীবনে আর কোনো অন্ধকার না আসুক। বাবা মা থাকা একটা সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমি বাবা হারানোর পর বুঝেছি। আজ মিমিকে দেখে বুঝলাম। জানিস, আমার কোলে যখন ও মাথা রাখে, ওর হার্টবিট আমি কেমন জানি বুঝতে পারছিলাম। মিমির গায়ের গরম উষ্ণতা তো অহনার মাতৃত্বের ভালোবাসা উপলব্ধি করার কথা। আমি যেটা দূরের কেউ হয়ে পেলাম, অহনা মেয়েটা কেন পেল না? বিয়ের পর মা যখন বলতো তাড়াতাড়ি বাচ্চা নিয়ে দেখবি ভালো লাগবে, আমি তখন লজ্জা পেতাম। আবার ভাবতাম আমার একটি বাচ্চা হবে, আমি তাকে এভাবে বড় করব, এভাবে ওকে নিয়ে ঘুরব, আমাকে আদরে কণ্ঠে মা বলবে। সেখানে অহনা মেয়েটা মা হওয়ার পরও কিভাবে মেয়ে থুয়ে এসব করে। আমি না, মিমি মেয়েটার কষ্টটা দেখে নিজেকে সত্যি লাকি মনে করি। অর্থ সম্পদ কম থাকুক, কিন্তু আমি আমার বাবা মায়ের ভালোবাসা পেয়েছি। তাদের দেওয়া শিক্ষা, তাদের দেওয়া ভালোবাসা অন্তত আমার জীবনের এক অংশকে আলোকিত করেছে। কিন্তু মিমি মেয়েটা তো ছোট থেকেই অন্ধকারে ডুবে গেল বলে চোখের পানি ফেলতে থাকে শ্রেয়া। রিমলি শ্রেয়া চোখের পানি মুছে বলে, মিমি মেয়েটা অনেক স্ট্রং আপু, তুমি চিন্তা করো না, দেখবে ওর জীবনটা আলোকিত হবে, শুধু সময়ের অপেক্ষা। তুমি একটু ওকে ভালোবাসা দিও, আদর যত্ন করো। ও যখন তোমার কাছে আসে ওকে ভালোবেসে আঁকড়ে নিও। মেয়েটার অন্য সময় যেমন কাটুক, তোমার সাথে থাকার সময়টাতে যেন মেয়েটা হাসি খুশি ভালো থাকে, দেখবে তুমিও শান্তি পাবে। মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল শ্রেয়া। দুই বোনের কথাগুলো খাট থেকে শুনছিল সৃষ্টি বেগম। তিনি ঘুমায়নি, শুয়েছিলেন, কিন্তু শ্রেয়া ও রিমলিকে বোঝাতে থাকেন তিনি ঘুমিয়ে গেছেন। মেয়েদের এখন আলাদা রুম নেই, তাই তো মেয়ে দুজন আলাদা গল্প করতে পারে না। কখনো কখনো মা বাবার সামনে গল্প করা যায় না। কিছু কথা মা বাবার সামনে বলতে সন্তানদের লজ্জা করে। বন্ধু বা বোন থাকলে মানুষ মন খুলে কথা বলতে পারে, এটা সৃষ্টি বেগম বোঝেন, তাই তিনি এখন ওদের কিছু না বলে চুপ করে আছে। অন্যদিকে ফিরে কথাগুলো শুনে তার নিজের চোখটাও ভিজে গেল। আস্তে আস্তে পানিগুলো গড়িয়ে পড়ে বালিশে, ভিজতে থাকে বালিশ। তার স্বামী বেঁচে থাকলে মেয়েটার এমন অবস্থা হতো না। তিনি সমাজ চিনতে পারে না। ঘর কোনো সৃষ্টি বেগম জীবনে যে শিক্ষা পেয়েছেন সন্তানদের জন্য তাই করছেন। কাজকর্ম করা, বরের মার খাওয়া, এছাড়া শ্বশুরবাড়ির খোঁচা শোনা তার একটা অভ্যাস ছিল। গ্রাম্য পরিবেশে থাকায় তিনি এত আধুনিক মন মানসিকতার ছিলেন না, যার কারণে রনির মতো ছেলের সাথে বিয়েটা হয়ে যায়। খাটের এক প্রান্তে শুয়ে একাত ওকাত করছে অহনা। বিরক্ত লাগছে তার। ফোনটাও সেদিন অ্যাক্সিডেন্টে ভেঙে যায়। রাগে নিজের মাথা ফাটাতে ইচ্ছা করছে এখন। অহনার পাশে নাক ডেকে ঘুমাচ্ছে মিসেস নাজমা। গাল হা করে নাক ডাকছেন
তিনি। লাইট জ্বালিয়ে ঘুমিয়ে আছেন। রাতের অন্ধকারে ভয় করে তার। জ্বলন্ত সাদা লাইটে চোখ বন্ধ রাখলেও লাল আভাস দেখে তার শান্তি লাগে। বুঝতে পারে চারিদিকে আলো ছড়িয়ে আছে, কিন্তু অন্ধকার দেখলে তার ঘুম ভেঙে যায়। স্বামীর মৃত্যুর পর তিনি লাইট অফ করে ঘুমাতে পারেন না। মিসেস নাজমা অহনাকে বলেছিলেন, আজ থেকে আমার সাথে ঘুমাবে তুমি, ফজরের নামাজ পড়তে উঠবে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছি। নামাজ পড়ে তারপর আমি কোরআন শরীফ পড়বো আর তুমি শুনবে। দেখবে মনটা পবিত্র লাগছে, এই খিটখিটে ভাব থাকবে না। মিসেস নাজমার কথা শুনে অহনার মেজাজ আরও বেশি গরম হয়ে গেল, কিন্তু না পেরে সে চুপ আছে। মিসেস নাজমা এই রাগকে পাত্তা না দিয়ে ঘুমোতে থাকেন। হঠাৎ ফোনের আওয়াজ পেয়ে স্থির হয়ে চেয়ে থাকে অহনা। মিসেস নাজমার ফোন বেজে উঠেছে। অহনা একটু উঁচু হয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে জল করছে একটি নাম, কবির। রিসিভ না করার কারণে প্রথম কল কেটে যায়। দ্বিতীয়বার কল আসতে অহনা নিজে কেটে দেয়। আবারও কল আসে মিসেস নাজমার ফোনে। এবার ফোন রিসিভ করে অহনা বিরক্তি নিয়ে বলে, এভাবে রাতের বেলা একজন বুড়িকে কল দিতে বিবেকে বাধে না? আমেরিকার একটি বিলাসবহুল ঘরে বসে দাদিকে কল দিতে থাকে কবির। এখন তার সময় হয়েছে কল দেওয়ার। ওখানে এখন দিন, সারা দিনের ব্যস্ততায় দাদির সাথে কথা বলতে পারে না। দাদিকে ভালোবাসে খুব, তাই কল দিল। কিন্তু দাদির কণ্ঠ না পেয়ে অন্য কারো কণ্ঠ পেয়ে কবির বলে, তুমি কে? অহনা প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তুমি কে যে এত রাতে কল দাও? তুমি যার ফোন নিয়েছ আমি তার ছেলের ছেলে। এখন দাদিকে ফোন দাও। তোমার দাদি ঘুমাচ্ছে, কাল কথা বলো। বলে কল কেটে দিল অহনা। অবাক হলো কবির। তারপর মনে পড়ল এখন তো বাংলাদেশে রাত, তাও আবার গভীর ঘুমের সময়। তাই আর সে ফোন দিল না। অহনা ফোনটি পাশে রাখবে অমনি মনে পড়ল মিসেস নাজমা বলেছিল ওনার অ্যালার্ম দেওয়া আছে। অহনা অ্যালার্ম বন্ধ করে দিল। তারপর শয়তানি হেসে বিড়বিড় করে বলে, বুড়ি তুমি নিজেও আরামে ঘুমাবে আর আমিও আরামে ঘুমাবো। কথাগুলো বলেই শান্তিতে শুয়ে পড়ে অহনা। ফজরের আজান কানে ভেসে আসে অহনার। সাথে ভেসে আসে মিসেস নাজমার ডাক। অহনাকে ধাক্কাতে ধাক্কাতে তিনি বলেন, এই মেয়ে ওঠো ঘুম থেকে, আজান দিচ্ছে এখন। অহনার কোনো সারা শব্দ নেই। সে ভাবছে সে স্বপ্ন দেখছে। স্বপ্ন ভেবেই ঘুমের ঘরে মিটমিট হাসতে থাকে অহনা। কিন্তু এই শান্তির ঘুম স্থায়ী হলো না। মুখের উপর পানি পড়তেই ঘুমের রেশ কাটিয়ে উঠতে হলো তাকে। এক লাফে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো মিসেস নাজমার হাতে জগ। রেগে গিয়ে অহনা বলে, সমস্যা কি আপনার? ঘুমের মধ্যে মুখে পানি দেন কেন? ফজরের আজান দিয়ে দিছে, এখন ওঠো, আমি যা যা বলবো তাই করবে। আর হ্যাঁ, মুখের উপর না বলবে না, তুমি আমার কেয়ারটেকার। চোখ মুখ ফুলিয়ে অহনা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মিসেস নাজমা আবার বলেন, আমার অ্যালার্ম শুধু ফোনে দেওয়া থাকে না, আমার কাছে ঘড়ি আছে, তাও একটা না দুটোই। এই সবগুলোতে অ্যালার্ম দিয়ে ঘুমাই আমি। অহনা হাঁ হয়ে গেল, কিন্তু কিছু বলল না। মিসেস নাজমা তাড়াহুড়ো দিয়ে বলেন, এখন যাও তাড়াতাড়ি আমার হুইল চেয়ার নিয়ে আসো, আমাকে নিয়ে বাথরুমে চলো, অজু করতে হবে। মন না চাইলেও বাধ্য হয়ে চলে গেল অহনা। এটা দেখে মিসেস নাজমা বিড়বিড় করে বলেন, খারাপকে কিভাবে ভালো পথে আনতে হয় এটা এ নাজমা খুব ভালো করে জানে। তুমি তো সোজা পথে আসবেই। পুরনো কিছু কাপড় নিয়ে ঘর মুছতে থাকে শ্রেয়া আর রিমলি। ঘরের নিচ থেকে পানি উঠতে থাকে। পুরনো টিনের বাড়িতে এই একটাই কষ্ট, ঝড় বৃষ্টি হলে পানি উঠবে। শ্রেয়া জেনে বুঝেই ভাড়া নেয় এই ঘর। সৃষ্টি বেগম রান্না চাপিয়েছেন। সব পরিষ্কার হওয়ার পর শ্রেয়া ওর মা আর বোনের দিকে তাকায়। খারাপ লাগে ওর। এখানে ওর মা আর বোন কষ্টের দিন কাটাচ্ছে। ভালো কোনো ঘর দেখতে হবে তাকে। কথাগুলো ভেবে অফিসের জন্য তৈরি হয় শ্রেয়া। রিমলি মন খারাপ করে আছে। শ্রেয়া আয়নার মধ্যে রিমলির প্রতিবিম্ব দেখে বলে, তোর আবার কি হলো? মন খারাপ করে রিমলি বলে, আমার ছাত্রছাত্রীদের মা কল করেছিল, বলেছে ওদের নাকি পরীক্ষা। এমন সময় এত গ্যাপ দিলে হয় না। ওরা মনে হয় নতুন টিচার দেখবে। হিজাব বাঁধতে বাঁধতে শ্রেয়া বলে, তাহলে দেখুক নতুন টিচার। মুখ ভেঙচে রিমলি বলে, হ্যাঁ তাই তো, যা একটু হাত খরচ ওই ছোটো ছোটো বাচ্চাদের পড়াই পাই ওগুলো উঠে যাক। ওরা হাত থেকে ফসকে গেলে আমি যশোরে গিয়ে কাদের পড়াবো? যশোরে যাবি কেন? ওরা তোমার ওই বাড়িতে কয়দিন থাকবো? মা তো বলছে আর 4 দিন থেকেই চলে যাবে। রান্নাঘরে কাজ করছিলেন সৃষ্টি বেগম। গলা উঁচে শ্রেয়া বলে, তোমরা কি যশোরে যাবে মা? সৃষ্টি বেগম বলেন, হ্যাঁ রে, অনেক দিন তো হলো থেকেছি, এবার যশোরে যাওয়া লাগবে। কিন্তু যাওয়ার দরকার কি? এখানে থাকো তোমরা, আমরা সবাই তো এখানেই ভালো আছি। ফোড়ন কাটল রিমলি। বলে, আমার এখন কলেজে ভর্তি হতে হবে, পড়াশোনা তো করতে হবে তাই না? শ্রেয়া কোমরে হাত রেখে রিমলিকে খোঁচা মেরে বলে, কত বই পড়ো তুমি? যশোরের কলেজে পড়তে হবে না, ঢাকায় কোনো সরকারি কলেজে ভর্তি করাই দিব তোকে। কিছুক্ষণ খুশি হলেও মন খারাপ করে রিমলি বলে, এখানকার দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পায় আমি এখানে থাকবো না। সব কিছুর কেমন চড়া দাম। আবার আমার টিউশনির ব্যবস্থা নেই। নিজে তো তাও যশোরে থাকলে কিছু করতে পারি। অন্তত প্লে নার্সারি কেজি এদের পড়ালেও আমার হাত খরচ আমি ওঠাতে পারবো। শ্রেয়া জানে রিমলি একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট টাইপের। ও কারো কাছে কিছুই চাইতে পারে না, শুধু নিজের যোগ্যতাই চলে।
কিছুক্ষণ চুপ থেকে শ্রেয়া বলে, ড্রাইভার আঙ্কেলের বউয়ের সাথে তো ঘুরঘুর করিস সারাদিন। ওনার কাছে একটু বল যে তুই ছোট ছোট ছাত্রছাত্রী খুঁজতেছিস, কলেজ করে এসে এখানে বাচ্চাদের পড়াবি। রিমলি কিছু বলার আগে সৃষ্টি বেগম বলেন, সে না হয় হলো, কিন্তু আমি যে কিছু কাঁথা বুনে 2-1 টাকা আয় করি, তার কি হবে? এখানে তো আর ওসব চলবে না। কে নিবে আমার বানানো কাঁথা? আমার যা একটু আয় হয় তাও চলে যাবে, তোর এত খরচ করতে হবে না। আরে মা, তুমি জানো না, যশোরে থেকে ঢাকায় কাঁথার প্রতি মানুষের ঝোঁক বেশি। যশোরে তো যেখানে সেখানে নকশি কাঁথা বুনে দেয়, কিন্তু এখানে এত কিছু হয় না, যে যার মতো ব্যস্ত। আমার কাছে তাই 2-1 আন্টি এসে বলতেন, ভালো কাঁথা পেলে ভালো হয়, বাজারে যে দাম কিনতে কষ্ট। তুমি যে সুন্দর কাঁথা বুনো, ওগুলো ঢাকায় 4,000-এর নিচে নেই। তুমি তো এখানেই কাঁথা বুনতে পারবে, আর আশেপাশে লোকজন দেখলে এমনি এগিয়ে আসবে। খুশিতে লাফ দিয়ে ওঠে রিমলি, হাততালি দিয়ে বলে, তাহলে তো হয়েই গেল, আমরা এখানে থাকবো। আমি ঢাকায় পড়াশোনা করব, অনেক ভালো লাগছে। সৃষ্টি বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, যেটা ভালো হয়। তাহলে তো যশোর থেকে কিছু ফার্নিচার আনতে হবে, এখানে তো এভাবে থাকা সম্ভব না। শ্রেয়া ব্যাগে টাকা রাখতে রাখতে বলে, নতুন ঘর দেখতে হবে মা, এখানে এমনিতেও থাকা সম্ভব না। আমি ড্রাইভার আঙ্কেলকে বলেছি, উনি আমাকে কিছু বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, ওগুলো নিয়ে ঘর খুঁজতে হবে। যেটা ভালো লাগে, একটু সাধ্যের মধ্যে পাবো, ওটাই না হয় ভাড়া নিব। মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন সৃষ্টি বেগম। শাড়ির আঁচল তার মাথায় ছিল, মুখে গুজে কান্না করে দেন। শ্রেয়া আর রিমলি অবাক হয়ে বলে, কান্না করছো কেন? সৃষ্টি বেগম বলেন, বাবা মায়েদের দায়িত্ব সন্তানদের আগলে রাখা, আর আমি কি না তোদের উপর নির্ভর। তোদের জীবনে সুখ তো এনে দিতে পারলাম না, উল্টো তোর ঘাড়ে চেপে আছি। এমন অভাগা মা হওয়ার চেয়ে না হওয়া ভালো। কষ্ট পেল শ্রেয়া, মাকে জড়িয়ে ধরে বলে, এভাবে একদম ভাববে না। মা বাবা কেন শুধু সন্তানকে দেখবে? সন্তানও তো মা বাবাকে দেখবে। এতে কি এমন ক্ষতি? সন্তানের টাকায় মা বাবা চলাটা কি অন্যায়? সৃষ্টি বেগম মাথা নাড়ালেন। তিনি যতই বলুক শ্রেয়া বুঝবে না। সৃষ্টি বেগম কোনো কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু শ্রেয়াকে এইভাবে কষ্ট করতে দেখে মা হিসেবে তার বুক চিরে আসে। কোনো বাবা মা চায় না তার সন্তান তাদের জন্য কষ্ট করুক, কিন্তু এটা একদিকে আলাদা এক ভালো লাগাও কাজ করে। সৃষ্টি বেগমের ভালো লাগলেও আবার তিনি মেয়ের কষ্ট দেখলে নিজেই কষ্ট পান। মাত্র অফিসে এসে পৌঁছালো শ্রেয়া। আজ একটু দেরি হয়ে গেছে। প্রথমে ঘর ভর্তি পানি পরিষ্কার করে আসতে হয়েছে, তার উপর রাস্তায় ভিড়। ফারাজ আসার অন্তত 5 মিনিট আগে এসে সব কিছু গুছিয়ে রাখতে হবে তাকে, কিন্তু এখন যে সময়টাতে ফারাজ এসেছে আরও 10 মিনিট আগে। ঘড়ি দেখে তাড়াহুড়ো করে লিফটের দিকে গেল শ্রেয়া। লিফটের দিকে চোখ যেতেই শ্রেয়া যেন আবারও ভয় পেল। ফারাজ মাত্র লিফটে উঠেছে, এখন দেরি হওয়ার জন্য হয়তো এখান থেকে বকা খেতে হবে। মনে মনে শ্রেয়া বলে ওঠে, আজ পেট ভরে ভাত খাইনি, কিন্তু স্যারের বকা খাবো। শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে থাকি, ঠিক তখন তার কানে ভেসে আসে ফারাজের কথা। নিজের হাতে থাকা ফোন টিপতে টিপতে ফারাজ বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে মিস শ্রেয়া। লিফটে এসে এভাবে সময় নষ্ট করে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। দ্রুত কাজ করতে শিখুন। ফারাজের সব কথার মধ্যে এক একটা উক্তি থাকে। শ্রেয়া বুঝলো তাকে লিফটে উঠতে বলা হয়েছে, কিন্তু সরাসরি না, উল্টোভাবে বুঝিয়ে লিফটে ঢুকিয়ে মনে মনে আওড়ায়, এত না পেঁচে শুধু লিফটে উঠতে বললেই তো হয়, এভাবে পেঁচানোর মানে কি বুঝি না। ফারাজ লিফটের বাটন চেপে ধরে, সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়। শ্রেয়া অন্যদিকে ঘুরে দাঁড়ায়। ফারাজের সাথে এইভাবে বদ্ধ হয়ে থাকতে তার ইতস্তত লাগছে। ফারাজ নিজ মনে ফোন চালিয়ে যাচ্ছে। শ্রেয়া লিফটের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, যেন লিফটটা কত সুন্দর। 8তলার বিল্ডিং পার করে এবার লিফট যাবে 9 তলাতে। কিন্তু ঠিক তখনই হালকা ভূমিকম্প অনুভব করলো শ্রেয়া আর ফারাজ এক হাত নিজের পকেটে রেখেছিল, আর এক হাত দিয়ে ফোন টিপছিল। এভাবে কাঁপতে দেখে আশেপাশে ভালোভাবে তাকালো সে। শ্রেয়া তো ওখানে ভয়তে জমে গেছে, চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করেছে। হঠাৎ করে লিফট থেমে গেল। চোখ খুলে শ্রেয়া দেখল লিফটের লাইট বন্ধ হয়ে গেছে, শুধু ফারাজের ফোনের আলোর জন্য লিফট আলোকিত আছে। ফারাজের দিকে মাথাটা ঘোরালো শ্রেয়া, বিড়বিড় করে এখনও বিপদের দোয়া পড়ছে। তাকিয়ে দেখলো ফারাজ ফোন টিপছে। কাঁপা কাঁপা মাথা নিয়ে আরেকটু উকিয়ে দিল। দেখতে পেল ফারাজ কারোর নাম্বার খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত নাম্বার পেয়ে ফারাজ কল করে লিফট সম্পর্কে বলে দেয়। শ্রেয়ার দম বন্ধ হয়ে আসার মতো। লিফট বন্ধ, তার উপর কারেন্ট নেই। একটু আগে যেভাবে লিফট কেঁপে উঠল, তাতে শ্রেয়ার মাথা ঘুরছে। লিফটের মধ্যে আলাদা এক গন্ধ থাকে, যার ফলে সাধারণ মানুষ বেশিক্ষণ থাকলে সে অসুস্থ হয়ে যাবে। ওড়না দিয়ে নাকে ধরে শ্রেয়া দেখলো ফারাজকে একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে। ফোনটা এখন আর টিপছে না, শুধু লাইট জ্বালিয়ে এক মনে তাকিয়ে আছে দরজার দিকে। মিনিট 10-20 হয়ে গেল, কারো খোঁজ নেই, আর ফারাজ রোবট হয়ে আছে।
এদিকে শ্রেয়ার গা গুলিয়ে এসেছে। নিচে বসে পড়ে সে। ফারাজ এবার শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়ার মধ্যে ভীতু ভাব দেখিয়ে ফারাজ বলে, আপনি কোনো বাচ্চা না মিস শ্রেয়া, নিজেকে স্ট্রং রাখতে শিখুন। বিপদে আপনাকে কেউ সাহায্য করতে আসবে না। আপনার নিজেকে সামনে চলতে হবে, সব পরিবেশের সাথে খাপ খেয়ে থাকতে হবে। এছাড়া বুদ্ধিমত্তার দিক থেকে নিজেকে এগিয়ে রাখতে হবে। আপনার মাথায় রাখা উচিত লিফটে আপনি ছাড়াও আরও একজন আটকে আছে, তাই ক্ষতিকর কিছু হবে না। হলে এতক্ষণে সেভাবে স্টেপ নিতাম আমি। কাজ চলছে বাইরে, একটু পর লিফট চালু হবে। শ্রেয়া একবার একটু ফারাজের দিকে তাকালো, 2 সেকেন্ডের মতো দেখে চোখ সরিয়ে নেয়। মনে মনে বলে, আপনি মানেই তো একটা ভয়, তার উপর আছি দম আটকানো ছোট গন্ধ জায়গায়। গাড়িতে যেমন পেট্রোলের গন্ধ থাকে এমন বিদঘুটে। ভালোভাবে বললেই তো হয় যে টেনশন করার কিছু নেই, তা না ঘুরিয়ে পিছিয়ে বলে। কিছুক্ষণ পরে লিফটের লাইট জ্বলে ওঠে। লিফট আবারও চালু হয়। গন্ধটা এখনও আছে। ফারাজ বলে, লিফটের কাজ চলছিল তাই এমন গন্ধ। একটু সমস্যা গিয়েছিল লিফটে। যাওয়ার সময় কিছু অফিস কলিগের নাম্বার নিয়ে যাবেন। একা একা এমন কিছু ফেস করলে ওদের কল করলেই হবে। ফারাজের কথা শুনে শ্রেয়া স্পষ্টভাবেই বলে, ওকে স্যার। লিফট 9 ফ্লোরে আসতেই দরজা খুলে গেল। প্রথমে ফারাজ বের হয়, তারপর শ্রেয়া। সবাই তাকিয়ে দেখছে সেদিকে। ফারাজকে দেখে সবাই দাঁড়িয়ে আছে। এনে দেখতে থাকে সোজা পথে আসা ফারাজ ও শ্রেয়াকে। আনমনে বলে ওঠে, হ্যান্ডসাম অ্যান্ড শেহনাজ আর লুকিং জাস্ট পারফেক্ট। পাশেই দাঁড়িয়েছিল অর্পা। অর্পা, মিমি, ওহি ও ফারাজের পুরো পরিবার এসেছে আজ। সেলিব্রিটি মিথিলা আসবে বলে সবাই এক্সাইটেড। এনির পাশে দাঁড়িয়ে থেকে অর্পা এমন কিছু শুনে কিছুক্ষণ ফারাজ ও শ্রেয়াকে দেখতে থাকে। তারপর সেও খুশি হয়ে বলে, আমি তো এমন ভেবে দেখিনি, আসলে তো এদের পারফেক্ট লাগছে। এনি ঘুরে দাঁড়ালো অর্পার দিকে। তারপর বলে, শেহনাজ তোমার বেস্ট ফ্রেন্ড, আই মাস্ট সে তোমাদের মধ্যে বন্ডিংটা অনেক সুন্দর। তুমি যেমন শেহনাজও তেমন হবে। ও অনেক ভালো, একদম ইনোসেন্ট। আমাদের ফ্রেন্ডশিপে আর কেউ আসতেই পারেনি, কারণ আমরা একে অপরের জন্য বেস্ট ছিলাম। ছোটবেলা থেকে ও আমাকে নিজের সাথে আগলে রেখেছে, আমাকে ওদের ফ্যামিলির মেম্বারের মতো ট্রিট করতো। ওয়াও, আমাদের হ্যান্ডসাম আর শেহনাজ দুজনেই ইনোসেন্ট পার্সন, সাথে ওদের লাইফটাও একই রকম। টক্সিক পার্টনারের জন্য এরা দুজনেই আজ ভিন্ন কিছু ফেস করছে। আই থিঙ্ক বাট নট শিওর হ্যান্ডসামের পাশে শেহনাজকে মানিয়েছে। অর্পা খুশি হয় খুব, কিছুটা এক্সাইটের সাথে বলে, আমাদের স্ত্রী অনেক ভালো ম্যাম, ও তো দেখতেও অনেক কিউট। এখন তো রোদে পুড়ে চামড়ার এই অবস্থা। যশোরে যখন ঘর কোনো হয়ে থাকতো তখন ওকে দেখতে অনেক সুন্দর লাগতো। ও তো আমাদের মতো বাইরে তেমন বের হয় না। ছোট থেকে ওকে দেখলে ভাবতাম কিভাবে ওর মতো উজ্জ্বল থাকবো, সুন্দর হব। পরে দেখি আমি তো বাইরে বাইরে বেশি ঘুরি, রোদে পুড়ে এই অবস্থা। রিমলি আর আমি একটু ঘুরে বেড়াতে বেশি পছন্দ করতাম। ও ঘরে বসে থাকতো, স্কুল, কোচিং আর বাসা। এত সুন্দর একটা মেয়ের বিয়ের পর বাজার করা, বাইরে থেকে এই আনা ওই আনা, তারপর নির্মম অত্যাচারে মেয়েটার মুখটা এমন হয়েছে বলে কষ্ট পায় অর্পা। তারপরে ভাবে সে তো একটু বেশি কথা বলছে। এনে দিকে তাকালে এনে হেসে দেয়। অর্পা মৃদু হেসে বলে, আসলে আমি একটু বেশি কথা বলি। এনে আলতো হেসে বলে, আই নো অর্পা, তুমি একজন ফ্রেন্ডলি পার্সন, এটাই বেস্ট তোমার জন্য। মনের কথা চেপে না রেখে প্রকাশ করে দাও। আই লাইক ইট। শ্রেয়ার চোখ গেল অর্পার দিকে। অর্পাকে দেখে শ্রেয়া অবাক হয়ে গেল, খুশি হয়ে তাকালো অর্পার দিকে। অর্পা নিজেও মৃদু হাসি দেখায়। ঠিক তখনই শ্রেয়ার কোলে দৌড়ে আসে মিমি। শ্রেয়ার ভাবনার বাইরে ছিল, মিমিকে দেখেনি সে, তাই তো হঠাৎ করে মিমি আসাতে অবাক। শ্রেয়াকে জড়িয়ে ধরে মিমি বলে, তুমি আর পাপা লিফটে আটকে গেছিলে শুনে আমি অনেক ভয় পেয়েছি। অর্পা এসে মিমিকে নিয়ে বলে, সে কি কান্না মিমির, যে শুনেছে তোরা লিফটে আটকে গেছিস, এখন একটু শান্ত হলো। ফারাজ চলে গেল তার কেবিনে। শ্রেয়া মিমির মুখে হাত দিয়ে আদর করে বলে, তুমি তাহলে এখানে আড্ডা দাও, আমি ফাইল নিয়ে আসি, একটু পর মডেল আসবে। ওকে, মিষ্টি হেসে বলে মিমি। শ্রেয়া চলে যায় তার কেবিনে। ফারাজ আজকের জন্য যে ফাইল তাকে কাছে রাখতে দিয়েছিল ওগুলো দেখতে থাকে। ডিজাইনগুলো আবারও দেখে নেয় শ্রেয়া, সাথে খরচের হিসাবটাও করতে থাকে। একটু পর ডিজাইন ও কাপড়ের সাথে ভিন্ন কী কী খরচ হবে এগুলো পাই টু পাই বুঝিয়ে দিবে ফারাজকে। এ নিয়ে 7-8টা বাড়ি ঘুরে দেখেছে রিমলি। সৃষ্টি বেগম এতক্ষণ ছিল রিমলির সাথে। ওনার কোমরের ব্যথা বেড়েছে, এখন আবার দুপুরে রান্নাও বাকি, তাই তিনি বাসায় যেয়ে রান্না করবেন। রিমলি একাই এখন বাকি বাড়িগুলো দেখবে। সৃষ্টি বেগম বলেছিলেন, তোকে একা দেখতে হবে না বাড়ি, কি না কি হয়। রিমলি আশ্বস্ত দিয়ে বলে, কিছু হবে না মা, শুক্রবার ছাড়া আপু সময় পায় না, আমাদেরকে এভাবে দেখতে হবে। আর আমরা তো একই পাড়ায় আছি, সমস্যা নেই আমার, আমি পারবো বাসা দেখতে। রিমলির জোরাজোরিতে সৃষ্টি বেগম চলে যান একা। ড্রাইভার আঙ্কেলের বউয়ের থেকে অ্যাড্রেস নিয়েছে বাড়িগুলো। এমনিতেও বাড়ির সামনে টুলেট দেখে বোঝা যায় এ বাসা এখন ভাড়া দেওয়া হবে। টুলেটের নিচে বাড়িওয়ালার নাম্বার দেখে রিমলি কল করে তাকে। এভাবে কিছু বাড়ি দেখে। একটা বাড়ির সামনে এসে থমকে যায় রিমলি। বাড়ির সামনের পরিবেশ নিরিবিলি, ফাঁকা একটা মাঠ আর পাশেই ছোট টিনের ঘর।
দেখে বোঝা যাচ্ছে এটা পুরনো চায়ের দোকান, এখন বন্ধ হয়েছে। বাড়িটি একবার দেখে আবার সামনের পরিবেশে একবার দেখে, কিছুটা গ্রাম্য লাগছে। মনোমুগ্ধকর পরিবেশ রিমলির মন ছুঁয়ে নিল, বিশেষ করে সৃষ্টি বেগমের জন্য। তিনি খোলামেলা পরিবেশ পছন্দ করেন। কিছুক্ষণ খুশি থাকলেও শেষে কিছু একটা ভেবে মুখটা মলিন হয়ে যায়। এসব বাড়ি তো 1010-এর উপরে নিবে। এতক্ষণে যেগুলো দেখছিল ওগুলো তাই সর্বনিম্ন 8000 বলেছিল। শ্রেয়াকে মেসেজ দিয়ে বলে, আপু একটা সুন্দর মনোরম পরিবেশ পেয়েছি, যেখানে থেকে আমরা কিছুটা স্বস্তি পাবো। বাড়িটি 3তলা বিল্ডিংয়ের, সামনে ফাঁকা মাঠ, কিছু গাছপালা আছে, দেখতে সুন্দর। এটা কি দেখবো? শ্রেয়া তার মতো ব্যস্ত, এখন রিপ্লাই আসা সম্ভব না। তাই রিমলি একটু ফেসবুক নোটিফিকেশন দেখছে। শিহাব আইডি থেকে মেসেজ, জানেন লেখিকা, আমিও না গল্পের হিরোদের মতো এক হিরোইনের প্রেমে পড়েছি, কিন্তু বেচারি আমার দিকে তাকালো না। আচ্ছা, আমার মনে হয় সেও গল্পের মতো করে আমাকে প্রথমে দেখবে না, পাত্তা দিবে না। আমাকে হিরো হতে হবে, তাই না? শিহাবের এসব অহরহ মেসেজ, তাও অন্য মেয়েকে নিয়ে দেখে হেসে দিল রিবলি। এই মেসেজ কাল এসেছে, অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে নেট সমস্যা ছিল, তাই মেসেজগুলো আজ দেখলো। রিমলির হাসির মাঝে ওর ফোনে আবারও মেসেজ আসে। ওর হাসিটা না অনেক মায়াবী। আমি এখনও দেখতে পাচ্ছি একদম পিচ্ছি একটা মেয়ে। এই হবে 15-16 বছর বয়স। শ্যাম বর্ণের মেয়ের চোখের পাতা, গাঢ় কালো পাপড়ি, মোটা মোটা ভ্রু, আর আর বেশি দূর না যাই। আপাতত মুগ্ধকর বিষয়গুলো বললাম। পিচ্চি মেয়েটিকে সূর্যবিলাস করতে দেখে যেন আরও বেশি মনোমুগ্ধকর লাগছে। রিমলি এবার একটু অবাক হলো, সাথে করে বিরক্ত। সে নিজেই তো 16 বছর বয়সী এক যুবতী, তাহলে তো সেও পিচ্চি। এদিকে শিহাব কিনা তাকে আপনি বলে সম্বোধন করে। রিমলিকে কখনো দেখেনি বলে কি বয়স বেশি মানতে হবে? ঠিক তখনই শ্রেয়ার মেসেজ আসে। ফাইল চেক করে শ্রেয়া ফোন হাতে নিয়ে ওর আলাদা নোটপ্যাডে কিছু ডিটেলস লিখে দেয়। রিমলির মেসেজ দেখে রিপ্লাই করে, এমন বাসায় দেখবি যেটাতে মা অনেক কমফোর্ট ফিল করবে। মায়ের শরীর এমনি দুর্বল, প্রাকৃতিক বাতাসের দরকার। কিন্তু আপু, ভাড়া অনেক হতে পারে। আগে যেগুলো মোটামুটি পছন্দ ছিল ওগুলোই, তাই 1011-12 বলেছিল। ভাড়া টাকা নিয়ে চিন্তা করবি না, তোর বোন এখন বড় অ্যামাউন্টের চাকরি করে, তাই এখন সে তার মা আর বোনকে প্রাণ ভরে সেবা যত্ন করবে। এই টাকা, এই সব কিছু নিয়ে বসে থেকে লাভ কি? যদি আমি মেয়ে হয়ে আমার মাকে স্বাচ্ছন্দ্যে না রাখতে পারি? আমার বোন, মা আর আমি এখন থেকে আনন্দে থাকবো। যতদিন ভাগ্যে আছে এভাবে চলবো। অন্তত মাকে তো একটু সুখে রাখতে পারবো। আচ্ছা আপু, তাহলে আমি বাড়িওয়ালাকে কল দিয়ে দেখি। আচ্ছা বোন, সাবধানে। রিমলি কল করে বাড়িওয়ালার নাম্বারে। উপর থেকে রিমলিকে দেখছিল শিহাব, কিন্তু ওর একটা কথাও শুনতে পায়নি। হঠাৎ ল্যান্ডলাইনে কল আসে তার। শিহাব ওদিকে পাত্তা না দিয়ে দেখতে থাকে রিমলিকে। প্রথম কল কেটে যায়। রিমলি ঘেমে একাকার। এই গরমের মধ্যে চোখ দুটো পিটপিট করতে থাকে। শ্যামলামুখী লালের আভাস হয়ে আছে, কপাল বেয়ে ঘাম পড়ছে। মায়া হলো শিহাবের। বিরক্ত হয়ে রিমলি আবারও কল দেয় শিহাবকে। মাথার তালু গরম হয়ে গেছে। এদিকে তার ফোন ধরার কেউ নেই। ঘরের ফোন বাজার সাথে রিমলির কল দেওয়া মিলে গেছে দেখে শিহাব দৌড়ে গেল ফোন রিসিভ করতে। শিহাব রিসিভ করতে রিমলি বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভ্যাবাচাকা খেলো শিহাব। এটা কনফার্ম যে ফোনের ওপাশে সালাম দেওয়া ব্যক্তি রিমলি, কিন্তু তাই বলে আঙ্কেল? এই সম্বোধন মেনে নিতে পারল না শিহাব, যার জন্য একজন লেখিকাকে তার প্রতি হওয়া মনের ভাব প্রকাশ করে সে এখন আঙ্কেল বলেছে। এটা মানা যায় না। শিহাব উপন্যাস প্রেমী, ঘরে তার নিজস্ব লাইব্রেরি আছে। ফেসবুকে কিছু কিছু লেখক লেখিকাকে ফলো দিয়ে রাখে। যার গল্প মন ছুঁয়ে যায় তাকে প্রশংসা করে শিহাব। তাই তো লেখিকা ফারজানা ইয়াসমিন ওরফে রিমলিকে দেখে ফলো দিয়েছে। ফারজানা ইয়াসমিনের গল্পগুলো কিছুটা মন ছুঁয়ে নেওয়ার মতোই, তাই শিহাব তাকে সিনিয়র কিছুই ভাবে। আসলে শিহাব অতি পার্সোনাল বিষয় ঘাটাঘাটি করে না। লেখার ধরনে ম্যাচিউরিটি প্রকাশ পায়, বিশেষত স্ট্রং ক্যারেক্টার এমনটাই প্রকাশ করে। তাই তো ফারজানা ইয়াসমিন ওরফে রিমলির কাছেই সে তার মনের কথাগুলো বলে দেয়। মনের দুঃখে এখন ফোন কানে দাঁড়িয়ে আছে শিহাব, যার জন্য সুন্দরী মেয়েরা লাইন লাগিয়ে রাখে। সে অবিবাহিত থেকে এক যুবতী কন্যার মুখে আঙ্কেল শুনল। রিমলি এতক্ষণ হ্যালো হ্যালো করে কোনো রেসপন্স না পেয়ে এবার কর্কশ কণ্ঠে বলে, এই যে আঙ্কেল, আপনি কি কানে শুনেন না? সে 5 মিনিট যাবৎ আপনাকে 3 বার সালাম দিয়েছি আর 20 বারের উপরে হ্যালো বলে যাচ্ছি। আর কত? শিহাব কণ্ঠ মোটা করে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার আঙ্কেল না। লিসেন আঙ্কেল না দাদু, এটা পরে দেখা যাবে। আমি বাড়ি ভাড়ার জন্য এসেছিলাম, কিন্তু আপনারা তো কোনো রেসপন্স করেন না। থাক, আপনাদের মতো আধো পাগলের বাসা না নেওয়াই ভালো। এই গরমে মানুষদের অপেক্ষা করে। নিলাম না এই বাসা ভাড়া। রিমলির মুখে বাসা ভাড়ার কথা শুনে মুখে হাসি ফুটে উঠল শিহাবের। মনে মনে বলে, পাখি নিজে থেকেই ধরা দিল, হুররে। রিমলি কল কাটতে যাবে অমনি শিহাব বলে, এই না না, আমি আসছি, তোমাকে ঘর দেখাই, আশা করি ভালো লাগবে। 1 মিনিট বলেই দ্রুত একটি ভালো টি শার্ট পরে ছাতা হাতে নিয়ে চলে যায়। পেছনে গেটের শব্দ পেয়ে ঘুরে তাকালো রিমলি। ছাতা হাতে সাদা লুঙ্গি পরা ও গায়ের টি শার্ট জড়ানো শিহাবকে দেখে অবাক। শিহাবকে দেখে চিনতে পারল।
সেদিন বাজারে দেখা তাদের শহরের ছেলেরাও লুঙ্গি পরে, এটা দেখে অবাক রিমলি। ওদের দূরবর্তী কিছু আত্মীয় শহরে থাকে, লুঙ্গি নিয়ে এমন ভাব করে যেন লুঙ্গি বাংলাদেশি কেউ কোনোদিন দেখেইনি। রিমলি নীরবতা দেখে শিহাব কিছুটা আন্দাজ করলো। আসলে এইভাবে লুঙ্গি পরা শহরে কম দেখা যায়। আজকাল বাঙালি পুরুষের এই ঐতিহ্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। শিহাব ভদ্রতার হাসি দিয়ে বলে, আসলে বাঙালি স্মার্ট পুরুষ নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে না, কিন্তু আমি নিজেকে বাঙালি ভাবি। এই গরমে লুঙ্গির থেকে বেস্ট কিছু হয় না, লুঙ্গিতেই শান্তি। কোমরে হাত দিয়ে রিমলি বলে, আপনার এই লুঙ্গির রচনা শেষ হলে ঘর দেখতে পারি কি? আপনার থেকে রচনা শুনতে আসিনি, ঘর দেখতে এসেছি। ঘরের সাথে হবু বরকেও দেখতে পারো, বিড়বিড় করে বলে। রিমলি ভ্রু উঁচু করে বলে, কিছু বললেন? না, আসো ঘর দেখাই। আপনার বাসায় কেউ নেই? মা বাবা সবাই আছে। বাবা তার অফিসে, মা নানু বাসায়, আমি আজ ছুটিতে। তবে তোমাকে ঘর দেখানোর সময় আমাদের মালি আন্টি থাকবে। বলে শিহাব ইশারা দিয়ে দেখায় মালিকে। উনি সুতির শাড়ি পরে মাথায় আঁচল দিয়ে ধরে আছেন, হাতে বাগান পরিচর্যার জিনিসপত্র। মালিকে দেখে স্বস্তি পেয়ে রিমলি ভিতরে আসে। শিহাবদের বাসার সামনে বড় বাগান আর তার পাশে ছোট্ট একটি সুইমিং পুল, যেটা দেখতে অনেক সুন্দর লাগলো রিমলির কাছে। সুইমিং পুলের পরিষ্কার পানিতে লাল সাদা হলুদ ভিন্ন রঙের ফুলের প্রতিবিম্ব দেখা যায়। বড় বড় কিছু গাছ লাগানো আছে সেখানে। রিমলি ঘর দেখার কথা ভুলেই যায়, সে তার মনের আবেগ দিয়ে পরিবেশ দেখায় ব্যস্ত। শিহাব লক্ষ্য করলো রিমলির তাদের বাগানটা দেখিয়ে মুগ্ধ। মুচকি হেসে শিহাব বলে, এটা আমার মায়ের প্রিয় জায়গা। আমার মা ফুল গাছ অনেক ভালোবাসে। বিয়ের আগে নাকি বাবাকে শর্ত দিয়েছিল, ছোট্ট কুড়েঘর হলেও চলবে, কিন্তু ফুলবাগান তার চাই। রিমলি বেঘরে বলে, এমন শর্ত তো আমিও দিতে চাই। আর কিছু না, এমন ভিন্ন ফুল গাছ থাকলে মনটা এমনিতেই আনন্দে মেতে ওঠে। মন খারাপের সময়ও ফুলগুলো দেখলে মন খারাপের কথা মনেই থাকবে না। শিহাব রিমলির পিছনে দাঁড়ানো। গাছে পানি দেওয়া শেষ করে মালি বলে, চলো তাইলে ঘর দেখাই। কিন্তু তোমার পরিবার কোথায়? মা ছিল এতক্ষণ আমার সাথে। এই গলির প্রায় বেশ কয়েকটি ঘর দেখেছি, দুটো দেখাই বাকি। মা অসুস্থ হয়ে যায় আর আপু অফিসে, তাই আমি একাই এসেছি। ঘর পছন্দ হলে মা আসবে বিকালে। আচ্ছা, আসো তাহলে। মালির পেছন পেছন গেল রিমলি আর শিহাব। শিহাবদের 3 তলা বিশিষ্ট বাড়ির 2য় ফ্লোরে শিহাবরা থাকে। 1ম ও 3য় ফ্লোর ভাড়া দেওয়া। শিহাবদের ঘরের সামনে যে ঘর, ওটা ভাড়া দেওয়া হবে। রিমলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, সব কিছু পারফেক্ট। অবশ্য বাড়িটি খোলামেলা পরিবেশের মধ্যে, চারপাশ ফাঁকা, গাছগাছালি দিয়ে ভরা পরিবেশ। আশেপাশ থেকে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবে। সব কিছু ভালো লাগলো রিমলির কাছে, কিন্তু ভাড়ার কথা মাথায় আসতেই ঘুরে দাঁড়ালো শিহাবের দিকে। সোজাসুজি বলে, ঘর মোটামুটি ভালো, কিন্তু ভাড়া কেমন? মালি মুখ থেকে বের করছিল, তাকে কিছু বলতে না দিয়ে শিহাব দ্রুত বলে, মাত্র 7,000। অবাক হলো রিমলি। ভালো করে আবারও ঘরগুলো দেখলো, তারপর শিহাবের দিকে তাকিয়ে বলে, এটা কি 2 নাম্বার সিমেন্ট বালি দিয়ে গড়া বাড়ি নাকি? অথবা এমন না তো এখানে ভূতপ্রেত থাকে? আরে এমন কেন হবে? এমন হলে আমরা কিভাবে থাকবো? 2 হাত ভাঁজ করে চোখ ছোট ছোট করে সন্দেহ দৃষ্টি নিয়ে রিমলি বলে, আমাদের যশোরে পৌরসভার ভিতরে একটা উন্নত মানের ফ্ল্যাট, তাই নেয় 7-8 হাজার টাকা। এখানে তো আরও সুন্দর পরিবেশ, সাথে বাড়ির ফ্যাসিলিটি অনেক। তাহলে কিভাবে ঘর ভাড়া এত কম হয়? মাথা চুলকাতে থাকে শিহাব। ভেবেছিল এই মেয়েকে কম ভাড়া বললে খুশিতে ভাড়া নিতে রাজি হবে। এ তো আরও বেশি চালাক। শিহাব তাকালো মালির দিকে। মালি হা হয়ে আছে। যেখানে ঘর ভাড়া 13,000, সেখানে কিনা অর্ধেক বলে দিল শিহাব। আজকে আর গিন্নি মা, মানে শিহাবের মা, তাকে আস্ত রাখবে না। তবে শিহাবের মতিগতি দেখে বুঝতে পেরেছে এই মেয়ের কাছে তার স্যার ফেসে গেছে, তাই চুপ আছে সে। শিহাব আমতা আমতা করে বলে, আসলে এখন ডিসকাউন্ট চলছে, তাই। ঘর ভাড়া ডিসকাউন্ট চলে? জীবনে প্রথম শুনলাম। সবার জন্য তো ডিসকাউন্ট না, আমার যাকে ভালো লাগে তার জন্য ডিসকাউন্ট। অবাক হয়ে আছে রিমলি। জি, আমি আবার উদার মনের মানুষ। যখন দেখলাম এক পিচ্চি কষ্ট করে ঘর ভাড়া খুঁজছে, তখন তাকে তো হেল্প করাই যায়। পিচ্চি, এই নামটা শুনে খেপে গেল রিমলি। একটু আগে একজন পুলিশ তার থেকে প্রেমের অ্যাডভাইস নিল কিনা বয়স্ক ভেবে এখন আরেকজন পিচ্চি বলে, তেজ দেখিয়ে বলে, আমাকে আপনার পিচ্চি মনে হয়? আমি কোন জায়গা দিয়ে পিচ্চি? এসএসসি দেওয়া কমপ্লিট আমার। আমি অনেক ভালো রেজাল্ট করেছি। ইনফ্যাক্ট আমি না বলে থেমে গেল রিমলি। শিহাব বলে, থেমে গেলে কেন? কিছু না, কিন্তু ভুলেও আমাকে পিচ্চি বলবেন না, কানা কোথাকার। এবার রিমলিকে সান্ত্বনা দিতে মালি বলে ওঠে, আচ্ছা আচ্ছা, ওসব বাদ দাও। আসলে আমাদের স্যার অনেক ভালো, সহজ সরল মন তো, মনে যা আসে তাই বলে দেয়, প্যাঁচ রাখে না। তুমি কি ঘরটা ভাড়া নিবা? আম্মুকে নিয়ে এসে দেখাবো। আর বাড়ির ছবি তুলে নিয়ে যাচ্ছি, বাসায় কথা বলে দেখি কি বলে। এমনিতে সব ঠিক আছে, কিন্তু ভাড়া নিয়ে ঘাবলা আছে।
শেষ কথাটি শিহাবের দিকে তাকিয়ে বলে। শিহাব অসহায় ফেস করে বলে, এত ভালো একটা সুযোগ হাতছাড়া করবে? ভেবে দেখো, এমন সার্ভিসে এমন ঘর পাওয়া মুশকিল, সাথে হবু বর। বিড়বিড় করে বলে। ব্রু কুচকে লিমড়ি বলে, আপনার মধ্যে আসলেই ঘাপলা আছে। একটুতেই বিড়বিড় করেন। আচ্ছা, আমি বাসায় যেয়ে আম্মুকে বলছি, বিকালে আসবে আম্মু। ওকে। চলে গেল রিমলি। শিহাব তাকিয়ে আছে সেদিকে। রিমলি যাওয়ার পর শিহাব নিজের ঘরের দিকে যাবে, দেখলো মালি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শিহাব বলে, তোমার আবার কি হলো? এতক্ষণ যে সার্ভিস দিলেন মাইয়াটারে, গিন্নিমা আইলে কিন্তু কইয়া দিমু আপনি মাইয়ার প্রেমে হাবুডুবু খেয়ে কম দামে ঘর ভাড়া দিছেন। এই একদম না, মাকে যা বলার আমি বলবো, তুমি একদম চুপ থাকবে। তাহলে দেন, আমার বকশিস দেন, আমি চুপ করে থাকবো। লজ্জা করে না একজন পুলিশের থেকে ঘুষ নিতে? আপনার লজ্জা করে না পুলিশ হইয়া ঘুষ নিতে? পুলিশের কাম ঘুষ নাও, আমি ওই ঘুষ আলার থেকে ঘুষ নিচ্ছি। আমার কেন লজ্জা করবে? এই, আমি ঘুষ নেই না, আমি সততার হয়ে কাজ করি। আইসে আমার সততা। বন্ধুরে ঘুষ দিয়ে বাজার করান, আমাকে ঘুষ দিয়ে আপনার ঘরের সামনের গাছগুলো কাটতে ফেলান। গিন্নিমা জানে না আপনি তার শখের ফুলগুলো আপনার ঘরের পাশ থেকে কাটিয়ে নেন। জানলে ওখানেই আপনি শেষ। শিহাব ঘর থেকে কিছু টাকা এনে মালিককে দিয়ে বলে, ভুলেও মাকে কিছু বলবি না। আর এবার থেকে তোকে আমার ঘরের পাশের গাছগুলো ছাঁটাই করতে হবে না, ওখানে আরও বেশি বেশি গাছ লাগাবি। টাকাগুলো গুনে মালি তার শাড়ির আঁচলের কোণা শক্ত করে বেঁধে নেয়। তারপর বলে, মাইয়াটা দেখতে ভালোই আছে, আপনার পছন্দের তারিফ করা লাগে। শিহাব হেসে দিল, মনে মনে ভাবল, আগে দেখি বুঝি, তারপর না হয় আগাবো। মেয়েটা এখনও ছোট, ওকে এখনও নিজের মতো পড়াশোনা নিয়েই থাকতে হবে। প্রাপ্ত বয়স হলে না হয় দেখা যাবে, আপাতত চোখের আড়াল না হলেই হয়। মালি চলে গেছে। দরজা লাগিয়ে শিহাব ভাবতে থাকে কিভাবে তার মাকে সব বুঝিয়ে বলবে। আজকে অফিসে 3 জন মডেল আসার কথা। 3 জনের মধ্যে 2জন অনেক আগে এসেছে, মিস তৃষা, মিস সুনেরা। কিন্তু যার জন্য পুরো চৌধুরী পরিবার এসেছে সে এখনও আসেনি। সিনথিয়া নামের আরেকটি মেয়ে অনেক ভালো নাম করেছে মডেলিং করে। বলা যায় বাবা মায়ের নাম যশ থাকার কারণে সে এতটা উন্নত। চারপাশে বিভিন্ন অ্যাড বা প্রমোটের জন্য তার সাথে অনেক আগে থেকে ডিল করা লাগে। কিন্তু একমাত্র ফারাজ চৌধুরী বাদে এই নিয়ম তার জন্য। ফারাজের প্রতি আলাদা টান আছে সিনথিয়ার মনে। আফসোস ফারাজ তাকে পাত্তাই দেয় না। সে সবসময় একটা কথাই বলতো, আমার মেয়ে আর আমার বউ আমার জীবন, আমার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে এরাই আছে। বোরিং হয়ে যেত সিনথিয়া। এখন ফারাজ সিঙ্গেল লাইফে ব্যাক করেছে। মোক্ষম সুযোগ আছে সিনথিয়ার হাতে। এছাড়া মিসেস জিনিয়া তো সিনথিয়াকে মাথায় করে রাখে। সিনথিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জিনিয়া আর অতসী। সিনথিয়া হলো অতসীর বোন। জিনিয়া ও অতসীর এখন একটাই চাওয়া, এটা হলো ফারাজ আর সিনথিয়ার বিয়ে। সিনথিয়া নিজেও তাই চায়। লাঞ্চ টাইম শেষ হলো, কিন্তু সিনথিয়া এখনও আসেনি। হাত ঘুরিয়ে দেখে নিল ফারাজ। এখনও কেউ দুপুরের খাবারটাও খায়নি। এমনিতে আজ অল্প খেয়ে দৌড় দেয় শ্রেয়া। তারপর আবার লিফটের মধ্যে কষ্ট হয়েছিল। এখন তার ক্ষুধায় পেট গুড়মুড় দিচ্ছে। অসহায় হয়ে বসে আছে। ক্ষুধার অতিরিক্ত চাপ বাড়লে চোখে ঘুমের আভাস দেখা দেয়। অনেকক্ষণ ক্ষুধা চেপে রাখতে রাখতে এখন হামি দেওয়া শুরু করলো শ্রেয়া। মিমি এটা দেখে শ্রেয়ার কাছে আসে। শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলে, তুমি কি ঘুমাবে? হক চুকিয়ে গেল শ্রেয়া। আশেপাশে তাকে মাথা নিচু করে না বোঝায়। মিমি বলে, কিন্তু আমি ঘুমাবো, দুপুরে এখনও খেতে পারিনি। আর কতক্ষণ অপেক্ষা করব? ওই ডিস্কো আন্টি আসতে অনেক দেরি করে, অনেক বেশি মেকআপ করে। আবার আমাদের কাছে এসে কি বলে জানো? কি বলে? মিমি ওর মাজাটা সিনথিয়ার মতো করে হেলিয়ে বলে, ও হ্যান্ডসাম, আই এম সো সরি। বাসায় এত ড্রেস, এত জুয়েলারি যে আমি কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা পরবো। আমাকে কি পারফেক্ট লাগছে? শ্রেয়া অনেক কষ্টে নিজেকে থামিয়ে রেখেও শেষ অবধি সাকসেস হলো না। হো হো করে হেসেই দিল। কেবিনের দরজা খোলা থাকায় শ্রেয়ার হাসি বাইরে চলে যায়। মিমি নিজেও হেসে দেয়। অল্প অপলক দৃষ্টিতে দেখছে। ফারাজের দৃষ্টিতেও এসেছে, কিন্তু পাত্তা না দিয়ে নিজের কাজ করছে। শ্রেয়া মিমির মুখে হাত রেখে বলে, তুমি খুব দুষ্ট মিমি। ওই ডিস্কো আন্টি আসলে দেখো কেমন করে, একদম নিচে নিচে কথা বলে। আর আমার গ্র্যান্ডমা তো অনেক মডার্ন, সে ওই আন্টিকে নিয়ে জামা কাপড়ের দাম নিয়ে শুরু করবে। হাসি যেন থামেই না শ্রেয়ার। অফিসে আসার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হয়। মিসেস জিনিয়াকে দেখেছিল কিছুক্ষণ। অর্পার সাথে ক্ষিপ্ত সুরে কথা বলেন তিনি। এই বিষয়টা দেখে খারাপ লাগে শ্রেয়ার। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। জন্ম, বিয়ে, মৃত্যু এগুলো ভাগ্যে লেখা থাকে। এগুলো নিয়ে এভাবে সব সময় ক্ষিপ্ত থাকলে তো অর্পা নিজেও ভেঙে পড়বে। শুধুমাত্র মিরাজের জন্য অর্পা নিজেকে স্ট্রং রাখতে পারে। মিসেস জিনিয়ার চলাফেরা আধুনিক মায়েদের মতো, তবে মিসেস ওহি স্বাভাবিক আছেন। শ্রেয়া যখন জানতে পারল মিসেস ওহি হলো অহনার মা, কিছুক্ষণ থ হয়েছিল। ওহিকে দেখে মায়া লাগলো শ্রেয়ার। কেমন মনমরা হয়ে থাকেন। হয়তো ফারাজ আর অর্পা জোড়াজুড়িতে এসেছে এখানে। সবাই যে যার মতো ব্যস্ত। তিনি একটি চেয়ারে বসে আছে আর চারপাশ দেখছে। শ্রেয়া সব ফাইল চেক করা শেষ। সিনথিয়া আসার অপেক্ষা শুধু।
ফারাজের কেবিনের দিকে তাকিয়ে দেখল ফারাজ কাজ করছে নিজ মনে, হয়তো কারোর সাথে কথা বলছে। লাইভে কনভারসেশন করলে ফারাজ পাশের এক্সট্রা লাইট অন করে, আজকেও তাই। এই জন্য মিমি এখনও না খেয়ে আছে। যেহেতু শ্রেয়ার এখন কাজ নেই, তাই মিমিকে নিয়ে শ্রেয়া চলে গেল ওহির কাছে। ওহির পাশে বসে শ্রেয়া বলে, আমি আর মিমি এখন লাঞ্চ করব। মেয়েটা না খেয়ে আছে, আমার মনে হয় মিস সিনথিয়া আসতে লেট হবে। চলুন আপনি আমার সাথে একসাথে লাঞ্চ সেরে চলে আসবো। ওহি তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়ার বিষয়ে জানে ওহি, তার মেয়ের জন্যই যে সংসার নষ্ট হয়েছে এটা ভেবেই এখন শ্রেয়ার দিকে তাকাতে পারছে না। একটু দেখে চোখ সরিয়ে নিল। শ্রেয়া ভেবেছে ওহি কিছু জানে না, তাই ওহির এমন চুপ থাকা দেখে অবাক হয়। অর্পা এসে শ্রেয়াকে দূরে নিয়ে যেয়ে বলে, আসলে আমার কাকি শাশুড়ি অনেক নরম মনের, সাথে জীবনে অনেক কিছু সহ্য করেছে। তোর সংসার যে ওনার মেয়ের জন্য ভেঙেছে, তাই উনি এখন ইতস্তত বোধ করছেন। বড় ভাইয়ের সাথেও তেমন কথা বলতে পারে না, এমনিতে চুপচাপ থাকে, কিন্তু এখন কারো দিকে চোখ তুলে তাকায় না। শ্রেয়া দেখল ওহিকে, তারপর অর্পার দিক ফিরে বলল, এতে আন্টির দোষ কোথায়? আমাদের বাবা মা আমাদেরকে সুশিক্ষা দিতে চায়। আমরা যদি এই শিক্ষা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে বলতে হয় আমরা ব্যর্থ সন্তান, বাবা মা না। মলিনী হেসে অর্পা বলে, এখানে ব্যর্থ বাবা মা তো তারা। সন্তান শিক্ষা নেওয়ার সুযোগ তো পেলই না, বরং শিক্ষা না পেয়ে নোংরা পথে গেছে। মানে? শ্রেয়াকে সংক্ষিপ্ত আকারে অহনার বিষয়ে বলে দিল অর্পা। তারপর বলে, তাই কাকি তোকে দেখে ইতস্তত বোধ করছেন। তুই ফ্রেন্ডলি হয়ে কথা বললে কাকি আর এই ইতস্তত থাকবে না। আচ্ছা আয় তাহলে তাড়াতাড়ি লাঞ্চ শেষ করি, মিস সিনথিয়া আসলে ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব আবার। অর্পা মাথা নাড়ালো। শ্রেয়া এসে ওহির হাত ধরে, ওহি আবারও তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়া আলতো হেসে বলে, আপনি আমাকে দেখে এমন করবেন না প্লিজ। আমিও তো আপনার মেয়ের মতো, যা ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। শুধু শুধু নিজেকে এভাবে মাথা নত করে রেখে চলবেন না। আপনি তো আমার থেকেও বড়, আমার মতো জীবন পার করেছেন অনেক আগে। আমরা আপনাদের থেকে এখন বাস্তবতা শিখব, সেখানে কেন আপনি মাথা নিচু করে নিজেকে আড়াল রাখবেন? ওহির চোখ বেয়ে পানি পড়ল। শ্রেয়া সেই পানি মুছে দিয়ে বলে, কান্নাকাটি করে জীবনে এগিয়ে যাওয়া যায় না। আমরা সবাই জীবনে ঘটে যাওয়া বাজে ঘটনার সম্মুখীন হয়েছি, এখন জীবনের মোড় পাল্টে দিতে এগিয়ে যাচ্ছি। আপনি কেন জীবনটাকে এখানে থামিয়ে রাখবেন? আপনাকেও এগিয়ে যেতে হবে। পুরনো অধ্যায় শেষ করে নতুন অধ্যায় শুরু করুন। কান্না মিশ্রিত কণ্ঠে ওহি বলে, পুরনো অধ্যায় যে আমার থেকে সর্বস্ব করে নিয়েছে, আমি কিভাবে নতুন অধ্যায় শুরু করব? নতুন অধ্যায় হয়তো আপনাকে ভালো কিছু ফিরিয়ে দেবে। এই জীবনে কেউ থেমে থাকে না। সুযোগ যখন আছে, কেন নতুন রূপে নতুন অধ্যায়ে আগানো যাবে না? জীবনটা যদি পরিপূর্ণভাবে ভরে থাকতো, তাহলে মানুষ দুঃখী থাকতো না, সবাই সুখী জীবন কাটাতো। সুখ দুঃখ মিলে জীবনের প্রতিটি অধ্যায়। এটাকে নিজের মতো করে গড়তে না পারলে এভাবেই হারাতে হয়, যেটা আমি বুঝেছি আমার জীবন দিয়ে। আমি নিজেও বুঝেছি মা, নিজের হাতে কোনো কিছু গড়ে তুলতে না পারলে জীবনে সর্বস্ব হারাতে হয়। জীবন থেমে থাকে না, কিন্তু থেমে যায় জীবনে করা মুহূর্তগুলো। এই মুহূর্তে যেমন আমি থেমে গেছি। এবার আবার নতুন করে শুরু করুন, ভেঙে ফেলুন সকল ইতস্ততা। আপনি আমাদের উচিত সমাজের সামনে নিজেকে শক্ত করে ধরে রাখা। যতদিন নীরব হয়ে অন্যায় সহ্য করব, ততদিন অবহেলার জীবনটাই পাবো। এর থেকে ভালো তো নিজ মনোবল শক্তি দিয়ে অবহেলাকে উপেক্ষা করা। ওহি এবার মাথা নাড়িয়ে শ্রেয়ার মাথায় হাত রেখে বলে, জীবনে সফল হও মা। আমাদের মতো যারা মুখ বুজে সহ্য করে আসে, তাদেরকে জাগ্রত করার জন্যই হয়তো তোমরা আছো। তোমার থেকে অনেক নারীর কিছু শেখার আছে। শ্রেয়ার হাতে রনির দেওয়া আঘাতের কালশিটে ক্ষত এখনও দেখা যায়, যেটা দেখিয়ে ওই এই কথাটি বলে। শ্রেয়া বুঝে যায়। দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হেসে বলে, চলুন আন্টি, কিছু খেয়ে নিই। মিমির তো কষ্ট হচ্ছে এখন। চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে যাচ্ছে। এতক্ষণে দৃশ্য চোখ এড়ানি ফারাজের। থাই গ্লাসের দরজা দিয়ে দেখছে মিমিকে। নিজের সাথে আঁকড়ে নিয়ে ক্যান্টিনে যাচ্ছে শ্রেয়া। মিমি শ্রেয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে, আর শ্রেয়া মিমিকে নিয়ে দুষ্টুমি করতে থাকে। কিছু একটা ভেবে ফারাজ কনভারসেশন শেষ করলো। তারপর ক্যান্টিনে সিসি ক্যামেরা অন করলো। আজ দেখতে চায় মিমি কেমন মজা করে সবার সাথে। মেয়ের এই সুখটাও ফারাজ নিজের চোখে দেখতে চায়।